রাত ৩টা বাজে। মতিঝিলের একটা পুরনো একতলা বিল্ডিং এর ছাদে একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে। কালো হুডি পরা, মুখে মাস্ক, তার চোখ দুটো যেন জ্বলছে। এই ছায়া মূর্তির নাম আরাফ। সে নিচের রাস্তার দিকে তাকিয়ে থাকে। একটা কালো গাড়ি এসে থামে ওর সামনে। গাড়ি থেকে নামে ৩জন লোক। তারা এই বিল্ডিং এ ঢুকে যায়। আরাফ বলে, আজকে রাতে শেষ করতে হবে। এই চালান যেন কোনোভাবেই বাইরে না যায়। আরাব ছাদ থেকে লাফ দিয়ে নিচের ব্যালকনিতে নামে। তার হাতে একটা সাইলেন্সার লাগানো পিস্তল। সে ছায়ার মতো নিঃশব্দে বিল্ডিং এ ঢুকে যায়। ভেতরে ৫জন গার্ড দাঁড়িয়ে আছে। তারা কথা বলছে, হাসছে। হঠাৎ একজনের মাথায় গুলি লাগে। সে মাটিতে পড়ে যায়। বাকিরা চমকে ওঠে, চারপাশে তাকায়, কিন্তু কিছু বোঝার আগেই আরেকজনের বুকে গুলি এসে বিঁধে যায়। আরাফ অন্ধকার থেকে বেরিয়ে আসে। তার চোখে কোনো আবেগ নেই, শুধু নির্মম হত্যার নেশা লেগে আছে। বাকি ৩জন গার্ড একসাথে গুলি ছোড়ে, কিন্তু আরাফ ইতিমধ্যে একটা স্তূপের পেছনে লুকিয়ে যায়। সে দ্রুত বেরিয়ে এসে একজনের হাত মুচড়ে দেয়। হাড় ভাঙার শব্দ শোনা যায়। লোকটা চিৎকার করে ওঠে। আরাফ তার গলায় ছুরি চালিয়ে দেয়। রক্ত ছিটকে আরাফের মুখও এসে লাগে। তোরা ভুল জায়গায় এসেছিস। এই শহরে ব্ল্যাক স্নেকের অনুমতি ছাড়া কোনো চালান যায় না। বাকি দুজন ভয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু আরাফ তাদের পিছু নেয়। একজনের পায়ে গুলি করে। লোকটা মাটিতে পড়ে কাতরাতে থাকে। আরাফ তার কাছে এসে বসে বলে, বল, কার জন্য কাজ করিস? কে পাঠিয়েছে তোদের? আমি আমি কিছু জানি না, দয়া করে ছেড়ে দাও আমায়। আরাফ তার মাথায় পিস্তল ঠেকায়। ট্রিগার টানে। গুলির শব্দ নিঃশব্দভাবে বের হয়, কিন্তু লোকটার মাথা ফেটে রক্তের ফোয়ারা বেরিয়ে আসে। গুলি খেয়ে লোকটা কোনায় কাঁপতে থাকে। আরাফ আরেকজনের দিকে এগিয়ে যায়। তোকে বাঁচিয়ে রাখছি। গিয়ে তোর বসকে বলবি ব্ল্যাক স্নেক এই শহরের সম্রাট। যে এর বিরুদ্ধে যাবে তার পরিণতি হবে মৃত্যু। লোকটা দৌড়ে পালিয়ে যায়। আরাফ পকেট থেকে একটা কালো সাপের কার্ড বের করে একটা মৃতদেহের বুকে রেখে দেয়। তারপর সে অন্ধকারে মিলিয়ে যায়। পরদিন সকাল, গুলশানের একটা অভিজাত ক্যাফেতে একটা মেয়ে বসে আছে। তার নাম মিম। সুন্দর চেহারা, লম্বা কালো চুল, কিন্তু চোখে একটা রহস্যময় আভা লেগে আছে। সে ল্যাপটপে কিছু দেখছে। ল্যাপটপের স্ক্রিনে গত রাতের ঘটনার খবর দেখছে সে। ৫জনের মৃত্যু। লাশের বুকের উপরে কালো সাপের কার্ড রাখা। তার মানে এটা আরাফের কাজ। আরাফ, তুমি আবার শুরু করেছো, কিন্তু এবার তোমার খেলা শেষ। তখনই মিমের ফোন বাজে। সে ফোন তোলে। হ্যাঁ, বলো। মিম ফোন কেটে দেয়। তার ফোনে একটা হাসি ফুটে ওঠে। লাল পাখি হলো মিমের ছদ্মনাম। এই শহরে সে কালো সাপের প্রতিদ্বন্দ্বী, কিন্তু কেউ জানে না লাল পাখি আসলে কে। মিম তার ব্যাগ থেকে একটা লাল ফিতা বের করে চুলে বেঁধে নেয়। এই ফিতায় তার পরিচয়। যখন সে মাফিয়া হয় তখন এই ফিতা পরে। রাত 12টা বাজে। মতিঝিলের গুদামের সামনে কয়েকজন গার্ড পাহারা দিচ্ছে। হঠাৎ একটা ধোঁয়ার বোমা ফাটে সেখানে। চারপাশে ধোঁয়া ছড়িয়ে পড়ে। গার্ডরা কিছু দেখতে পায় না। তখন অন্ধকার থেকে বেরিয়ে আসে একটা ছায়ামূর্তি। গায়ে ওর লাল হুডি, মুখে লাল মাস্ক, চুলে লাল ফিতা। এই হলো রেড বার্ড, মানে লাল পাখি। মিম দ্রুত একজন গার্ডের কাছে যায়। তার হাতে একটা ছুরি। সে গার্ডের গলায় ছুরি চালিয়ে দেয়। রক্ত ছিটকে মাটিতে পড়ে। অন্য গার্ডসরা গুলি ছুটতে শুরু করে, কিন্তু মিম অসম্ভব দ্রুত নিজেকে সেভ করে। সে একটা কাট হুইল করে একজনের পা ধরে ফেলে দেয়। তারপর তার মাথায় লাথি মারে। লোকটা অজ্ঞান হয়ে যায়। তোরা জানিস না লাল পাখির সাথে পারা যায় না? বাকি গার্ডসরা পালানোর চেষ্টা করে। মিম তাদের পিছু নেয়। সে একজনের পিঠে ছুরি মারে। লোকটা চিৎকার করে মাটিতে পড়ে যায়। মিম আরেকজনকে ধরে তার মুখোমুখি দাঁড়ায়। তারপর বলে, বল, ওই গুদামে কি আছে? কার মাল? কালো সাপের? আহা, তার জিনিস নষ্ট করতে তো বেশ মজা লাগবে। মিম লোকটাকে ছেড়ে দেয়। তারপর গুদামে ঢুকে যায়। ভেতরে সারিবদ্ধভাবে রাখা আছে অস্ত্রের বাক্স।
মিম একটা টাইম বোমা বের করে সেট করে, 10 মিনিট পর সেটা ব্লাস্ট হবে। বিদায় কালো সাপ, তোমার সাম্রাজ্য ভেঙে দেবে লাল পাখি। মিম গুদাম থেকে বেরিয়ে আসে। সে দূরে দাঁড়িয়ে অপেক্ষা করে। ঠিক 10 মিনিট পর একটা বিকট বিস্ফোরণ হয়। পুরো গুদাম আগুনে জ্বলে ওঠে। আকাশে কালো ধোঁয়া উঠতে থাকে। মিম হাসতে থাকে জোরে। খেলা শুরু হলো আরাফ, দেখা যাক তুমি কতটা শক্তিশালী। পরদিন সকাল হয়। আরাফ তার গোপন অফিসে বসে আছে। সামনে একটা ল্যাপটপ, স্ক্রিনে বিস্ফোরণের ভিডিও চলছে। তার চোখ রাগে জ্বলছে। তার পাশে দাঁড়িয়ে আছে তার ডান হাত রিজভি। বস, এটা করেছে লাল পাখি। আমাদের 5 কোটি টাকার মাল পুড়ে গেছে। লাল পাখি, এই শহরে আমার অনুমতি ছাড়া কেউ নতুন গ্যাং খোলার সাহস করে? এই লাল পাখিটা কে? আমরা খোঁজ নিচ্ছি বস, কিন্তু কোনো তথ্য পাচ্ছি না, একদম রহস্যময়। আরাফ টেবিলে ঘুষি মারে। টেবিলটা কেঁপে ওঠে। আমি চাই 3 দিনের মধ্যে এই লাল পাখিকে খুঁজে বের করতে, আর যে এই কাজ করেছে তাকে জীবন্ত আমার সামনে আনতে। আমি নিজে তার শাস্তি দেব। যেমন বলবেন বস। আরাফ জানালার কাছে গিয়ে দাঁড়ায়। বাইরে ঢাকা শহর, লাখ লাখ মানুষ। কিন্তু এই শহরের আন্ডারওয়ার্ল্ডের সে একজন সম্রাট। আর কেউ তার সাম্রাজ্যে হাত দেওয়ার সাহস করে না। কিন্তু এই লাল পাখি এসে সব উলটপালট করে দিয়েছে। যেই হোক না কেন, তুমি ভুল করেছ। কালো সাপ কাউকে ছাড়ে না। সেই মুহূর্তে আরাফের ফোন বাজে। সে ফোন তোলে। কে? হ্যালো কালো সাপ, আমি লাল পাখি। তোমার মাল পুড়িয়ে খুব মজা পাচ্ছি। এটা শুধু শুরু, তোমার পুরো সাম্রাজ্য ভেঙে দেবে। আরাফের চোখ বড় হয়ে যায়। ফোনের ওপাশের গলার স্বর মেয়েলি। মানে লাল পাখি একজন মেয়ে। তুমি কে? কেন আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছ? কারণ এই শহর শুধু তোমার না, আমিও এর অংশ চাই। আর তুমি যত বড় ডনি হও না কেন, আমি তোমাকে হারিয়ে দেব। তুমি ভুল করছো। তুমি জানো না আমি কে? আমি তোমাকে খুঁজে বের করব। আর যখন পাবো, তোমার মৃত্যু হবে এত ভয়ঙ্কর যে পুরো শহর কাঁপবে। আমিও অপেক্ষায় আছি কালো সাপ, দেখা যাক কে কাকে হারায়। গেম শুরু হয়ে গেছে। ফোন কেটে যায়। আরাফ রাগে ফোনটা দেয়ালে ছুঁড়ে মারে। ফোনটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। রিজভি, পুরো শহর তছনছ করে ফেলো। প্রতিটা জায়গায় লোক পাঠাও। এই লাল পাখিকে খুঁজে বের করতেই হবে। ঠিক আছে বস। রিজভি বেরিয়ে যায়। আরাফ একা দাঁড়িয়ে থাকে। তার মনে একটাই চিন্তা, এই লাল পাখি কে? কেন সে তার বিরুদ্ধে যুদ্ধ করছে? আর সবচেয়ে বড় কথা, একজন মেয়ে কিভাবে এত সাহস পায়? সে রাতে ধানমন্ডির একটা 5 তালা রেস্তোরাঁয় মিম একটা টেবিলে বসে খাচ্ছে। তার সাথে আরো 2জন মেয়ে বসে আছে। ওরা তার গ্যাং মেম্বার। একজনের নাম রিফা, আরেকজনের নাম তানিয়া। ম্যাডাম, আজ তো কালো সাপকে একদম রাগিয়ে দিয়েছেন। এখন সে পাগলের মতো খুঁজবে আমাদের। ভালো, যত খুঁজবে তত ভুল করবে। আমরা ছায়ার মতো, কেউ ধরতে পারবে না। কিন্তু ম্যাডাম, কালো সাপ খুব বিপজ্জনক। সে পুরো আন্ডারওয়ার্ল্ড কন্ট্রোল করে। আমরা যদি ধরা পড়ি? ধরা পড়বে না। আর যদি পড়িও, আমি একা সব সামলাবো। তোমরা শুধু আমার নির্দেশ মতো কাজ করো। এমন সময় মিমের ফোন বাজে। সে দেখে একটা অজানা নাম্বার। সে ফোন তোলে। হ্যালো। তুমি খুব সাহসী মেয়ে লাল পাখি, কিন্তু সাহস আর বোকামির মধ্যে পার্থক্য আছে। তুমি কালো সাপের শত্রু হয়ে বাঁচতে পারবে না। মিম হাসে। তার হাসিতে কোনো ভয় নেই। দেখা যাক কালো সাপ, তুমি তো আমাকে খুঁজেই পাচ্ছ না, আর খুঁজে পেলেও আমাকে হারাতে পারবে না। আমি একটা প্রস্তাব দিচ্ছি, আত্মসমর্পণ করো, আমার কাছে এসো। তাহলে তোমার মৃত্যু হবে দ্রুত, ব্যথাহীন। নইলে নইলে কি আমাকে ভয় দেখাচ্ছ? আমি ভয় পাই না। আর আত্মসমর্পণ, সেটা তো আমাকে করতে হবে কালো সাপ। এই শহরের নতুন সম্রাট হবে লাল পাখি। তুমি যুদ্ধ চাও? ঠিক আছে, পাবে। কাল রাতে শাহবাগের পুরনো ফ্যাক্টরিতে আসো। একা আমরা মুখোমুখি হব। দেখা যাক কে জিতে। চ্যালেঞ্জ গ্রহণ করলাম। কাল রাতে দেখা হবে। প্রস্তুত থেকো কালো সাপ, তোমার শেষ রাত হতে পারে। ফোন কেটে যায়। মিমের চোখে একটা উত্তেজনা ফুটে ওঠে। রিফা আর তানিয়া চিন্তিত মুখে তাকায়। ম্যাডাম, এটা একটা ফাঁদ হতে পারে। জানি,
কিন্তু যুদ্ধে ঝাঁপ না দিলে জয়ী হওয়া যায় না। কাল রাতে শেষ করে দিব এই খেলা। তিনজন উঠে রেস্তোরাঁ থেকে বেরিয়ে যায়। রাস্তায় একটা কালো গাড়ি দাঁড়িয়ে আছে। তারা গাড়িতে উঠে চলে যায়, কিন্তু তারা জানে না রেস্তোরাঁর বাইরে একটা লোক লুকিয়ে সব দেখছে। সে আরাফের গুপ্তচর। লোকটা ফোন করে আরাফকে। বস, লালবাগি ধানমন্ডি এলাকায় 3জন মেয়ে একটা কালো গাড়িতে চলে গেল। ভালো। গাড়ির নাম্বার নোট করেছো? হ্যাঁ বস, ঢাকা মোড়টা খ 12 34 56। চমৎকার। এই নাম্বার দিয়ে খুঁজে বের করো কার গাড়ি। কাল রাতের আগেই আমি সব জানতে চাই। ঠিক আছে বস। আরাফ ফোন কেটে দেয়। তার ঠোঁটে একটা নিষ্ঠুর হাসি ফুটে ওঠে। খেলা এখন আরো মজার হয়ে উঠছে। কাল রাতে সব শেষ হবে। হয় লাল পাখি মরবে, কিন্তু সেটা সম্ভব নয়। কালো সাপ কখনো হারে না। রাত 11টা বাজে। শাহবাগের পুরনো ফ্যাক্টরিতে আরাফ বসে আছে। চারপাশে নিস্তব্ধতা বিরাজ করছে। চারপাশ ভাঙা দেয়াল, জং ধরা মেশিন আর মাকড়সার জালে ভর্তি। এই জায়গাটা বছরের পর বছর পরিত্যক্ত পড়ে আছে, কিন্তু আজ রাতে এখানে হবে একটা রক্তাক্ত সংঘর্ষ। ফ্যাক্টরির ভেতরে আরফ দাঁড়িয়ে আছে। তার চারপাশে 20 জন সশস্ত্র লোক, সবার হাতে অস্ত্র। আরাফ আজ তার আসল চেহারা লুকিয়ে রেখেছে। মুখে একটা কালো মুখোশ, চোখ দুটো বরফের মতো ঠান্ডা। সে জানালা দিয়ে বাইরে তাকায়। চাঁদের আলো ফ্যাক্টরির উঠোনে পড়েছে। বস, লাল পাখি আসবে তো নাকি ভয় পেয়ে পালিয়ে গেছে? আসবে। সে ভয় পায় না, তাই তো সে আমার বিরুদ্ধে দাঁড়ানোর সাহস পেয়েছে। কিন্তু আজ রাতেই তার সাহসের শেষ হবে। হঠাৎ ফ্যাক্টরির বাইরে একটা গাড়ির শব্দ শোনা যায়। একটা লাল মোটরসাইকেল এসে থামে। মোটরসাইকেল থেকে নামে একটা ছায়ামূর্তি। লাল হুডি পরা, মুখে মাস্ক, চুলে লাল ফিতা, তার হাতে দুটো পিস্তল। এই হলো মিম, সেই লাল পাখি। সে একা এসেছে। মিম ধীরে ধীরে ফ্যাক্টরির ভিতরে ঢোকে। তার পদক্ষেপ নিঃশব্দ, কিন্তু ভেতরে আত্মবিশ্বাসে ভরপুর। সে চারপাশে তাকায়। অন্ধকারে লুকিয়ে থাকা সশস্ত্র লোকগুলো দেখতে পায়, কিন্তু তার মুখে কোনো ভয়ের চিহ্ন নেই। হ্যালো কালো সাপ, বেরিয়ে এসো। লুকিয়ে লুকিয়ে দেখার কি দরকার? আরাফ অন্ধকার থেকে বেরিয়ে আসে। দুজন মুখোমুখি দাঁড়ায়। দূরত্ব মাত্র 10 ফুট। দুজনের চোখে চোখ পড়ে। একজন শহরের আন্ডারওয়ার্ল্ডের সম্রাট, আরেকজন নতুন চ্যালেঞ্জার। দুজনেই জানে আজ রাতে একজনকে মরতেই হবে। তুমি এসেছো, সাহস প্রশংসনীয়, কিন্তু সাহস দিয়ে সবসময় জেতা যায় না। আমি শুধু সাহস নিয়ে আসিনি কালো সাপ, আমি এসেছি তোমার সাম্রাজ্য ভেঙে দিতে। এই শহরে তোমার একচিটিয়া রাজত্ব শেষ হবে আজ। বড় বড় কথা বলছো লাল পাখি, কিন্তু তোমার পরিচয়টা জানো? একজন মেয়ে। তুমি মনে করো একজন মেয়ে আমার মতো কাউকে হারাতে পারবে? মিম হাসে। তার হাসিতে একটা বিদ্রুপ আছে। মেয়ে বলে তুচ্ছ করছো? তোমার এই ভুলের মাসুল দিতে হবে কালো সাপ। আমি দেখিয়ে দেব একজন মেয়ে কতটা ভয়ঙ্কর হতে পারে। আরাফ হাত তুলে ইশারা করে। তার লোকেরা মিমকে ঘিরে ফেলে। সবার হাতে অস্ত্র তাক করা। মিম চারপাশে তাকায়। 20 জন সশস্ত্র লোক, কিন্তু তার মুখে কোনো চিন্তার ছাপ নেই। তুমি একা এসেছো, আর আমার আছে 20 জন। তুমি কিভাবে জিতবে বলো তো? সংখ্যা দিয়ে যুদ্ধ জেতা যায় না কালো সাপ, কৌশল আর দক্ষতা দিয়ে জেতা যায়। দেখাই যাক না কিভাবে করতে হয়। মিম হঠাৎ একটা ধোঁয়ার বোমা ছুঁড়ে মারে। চারপাশে ঘন ধোঁয়া ছড়িয়ে পড়ে। আরাফের লোকেরা কিছু দেখতে পায় না। তারা এলোমেলো গুলি ছুটতে শুরু করে, কিন্তু মিম ইতিমধ্যেই সরে গেছে। সে ছায়ার মতো নিঃশব্দে একজনের পেছনে যায়। তার গলায় ছুরি চালিয়ে দেয়। লোকটা চিৎকার করার সুযোগই পায় না। রক্ত ঝরতে থাকে। একজন শেষ, আরো 19 জন বাকি। ধোঁয়া কিছুটা কমে আসে। আরাফের লোকেরা দেখে তাদের একজন সাথী মাটিতে পড়ে আছে। গলা কাটা, তার রক্তে ভেসে যাচ্ছে। তারা চমকে ওঠে। রিজভি চিৎকার করে, সাবধান, সে এখানেই কোথাও আছে, ছড়িয়ে পড়ো। মিম একটা স্তম্ভের পেছনে লুকিয়ে থাকে। সে দ্রুত দুটো গুলি ছোড়ে। দুটো লোকের মাথায় গুলি লাগে। তারা মাটিতে পড়ে যায়। মগজের ভেতর থেকে রক্ত ছিটকে বেরিয়ে আসে। রক্তের গন্ধ ফ্যাক্টরিতে ছড়িয়ে পড়ে। ব্ল্যাক স্নেক, তোমার 3 জন শেষ। আরাফ চুপচাপ দাঁড়িয়ে দেখছে। সে মুচকি হাসছে।
খেলাটা তার ভালোই লেগেছে। এমন সময় আরেকটা লোক এসে পড়ে ওর সামনে। আরাফ রেগে যায়, তার লোকেরা এভাবে একে একে মরে যাচ্ছে। সে নিজে এগিয়ে যায়, তার হাতে একটা বড় চাকু। সে চিৎকার করে, লাল পাখি বেরিয়ে এসো। লুকিয়ে লুকিয়ে মারার মতো ভীতু তুমি নও, সামনাসামনি লড়াই করো। মিম স্তম্ভের পেছনে থেকে বেরিয়ে আসে। সে আরাফের দিকে এগিয়ে যায়। দুজনের মধ্যে দূরত্ব কমতে থাকে। আরাফ হঠাৎ লাফিয়ে চাকু দিয়ে ঝাঁপিয়ে পড়ে। মিম পাশে সরে যায়, চাকুটা তার হুডি ছিঁড়ে দেয়, কিন্তু মিম আহত হয় না। সে পাল্টা আক্রমণ করে, তার ছুরি আরাফের হাতে আঘাত করে। আরাফের হাত থেকে রক্ত ঝরতে থাকে। আহ, তুমি এত সাহস পেলে কোথায়? আমার সাহস আমার আত্মবিশ্বাস থেকে আসে, তুমি বুঝবে না। দুজন আবার লড়াই শুরু করে। চাকু আর ছুরির ঝনঝন শব্দ। দুজনেই সমান দক্ষ, কেউ কাউকে ছাড় দিচ্ছে না। আরাফ একটা কিক মারে, মিমের পেটে লাগে। মিম পেছনে সরে যায়, কিন্তু সে সামলে নেয়। সে আরাফের মুখে ঘুষি মারে, আরাফের মুখোশ খুলে যায়। প্রথমবার আরাফের মুখ দেখা যায়, সুন্দর চেহারা, কিন্তু চোখে নিষ্ঠুরতা। তোমার মুখ দেখে ফেলেছি কালো সাপ, এখন তুমি আর লুকিয়ে থাকতে পারবে না। তুমিও তো মুখ লুকিয়ে আছো কেন? ভয় পাও নাকি? ভয় না, শুধু সময় আসেনি এখনো, কিন্তু আজ রাতে দেখাবো। মিম তার মাস্ক খুলে ফেলে, তার মুখ বেরিয়ে আসে। অসম্ভব সুন্দর, কিন্তু চোখে এক ভয়ঙ্কর ধীরতা। আরাফ চমকে যায়, এত সুন্দর একটা মুখের পেছনে এত নিষ্ঠুরতা। তুমি এত সুন্দর অথচ এত নিষ্ঠুর কিভাবে সম্ভব? সুন্দর হলেই কি দুর্বল হতে হয়? আমি যা চাই তা পাওয়ার জন্য যে কোনো কিছু করতে পারি, এমনকি তোমাকে মেরেও ফেলতে পারি। সেই মুহূর্তে রিজভি পেছন থেকে মিমের দিকে গুলি ছোড়ে। মিম শেষ মুহূর্তে টের পায়, সে লাফিয়ে সরে যায়। গুলি তার কাঁধ ছুঁয়ে যায়, রক্ত বেরিয়ে আসে। মিম কাঁধ চেপে ধরে। জঘন্য, পেছন থেকে আক্রমণ। যুদ্ধ সব কিছু ন্যায্য। মিম রাগে গর্জে ওঠে। সে দ্রুত তার পিস্তল তুলে রিজভির দিকে গুলি করে। রিজভি দ্রুত লুকিয়ে যায়, গুলি মিস হয়। আরাফ এই সুযোগে মিমের পেছনে যায়, তার হাত দিয়ে মিমের গলা চেপে ধরে। মিম শ্বাস নিতে পারে না, সে ছটফট করতে থাকে। এখন বলো কে জিতলো? তুমি হারলে লাল পাখি, তোমার সাহসের এখানেই শেষ। মিম শেষ শক্তি দিয়ে তার পায়ের গোড়ালি দিয়ে আরাফের পায়ে আঘাত করে। আরাফ হাঁটু গেড়ে বসে যায়। মিম মুক্ত হয়ে যায়, সে কাঁচতে কাঁচতে দূরে সরে যায়। তার গলায় আঙ্গুলের দাগ পড়ে গেছে। তুমি ভাবলে আমাকে এইভাবে শেষ করতে পারবে? না, আমি এত সহজে হার মানি না। আরাফ উঠে দাঁড়ায়, তার চোখে এখন শ্রদ্ধার একটা ভাব। এই মেয়ে সত্যিই আলাদা, সে কখনো এমন প্রতিপক্ষ পায়নি। তুমি শক্তিশালী লাল পাখি, আমি স্বীকার করি, কিন্তু এই শহরে আমার মতো শক্তিশালী আর কেউ নেই। তুমি হারবে। দেখা যাক। হঠাৎ ফ্যাক্টরির বাইরে গাড়ির শব্দ শোনা যায়, অনেকগুলো গাড়ি। আরাফ আর মিম দুজনেই চমকে যায়। কারা এলো? আরাফ তার লোকদের দিকে তাকায়। কারা এরা? তোমরা কাউকে ডেকেছিলে? না বস, আমরা তো কাউকে বলিনি। ফ্যাক্টরির দরজা ভেঙে ভেতরে ঢোকে প্রায় 30 জন সশস্ত্র লোক। তাদের পোশাক কালো, মুখে মাস্ক। তারা কারোর পক্ষে নয়, তারা এসেছে দুজনকে শেষ করতে। কারা তোমরা? লোকগুলোর মধ্যে থেকে একজন এগিয়ে আসে, সে তার মাস্ক খোলে। একজন বয়স্ক লোক, মুখে কাটাছেঁড়া দাগ, চোখে হিংস্রতা বিশাল। আমার নাম কাদের, আমি এই শহরে আন্ডারওয়ার্ল্ডের আসল মালিক। তোমরা দুজন কালসাপ আর লাল পাখি আমার ব্যবসার বাধা হয়ে দাঁড়িয়েছে। আজ তোমরা দুজনকে শেষ করব। আরাফ আর মিম দুজনেই চমকে যায়। তারা জানতো না এই শহরে আরেকটা গ্যাং আছে। কাদের একটা সিগারেট ধরায়। তোমরা দুজন লড়াই করে একে অপরকে দুর্বল করে দিয়েছ। এখন আমার জন্য তোমাদেরকে শেষ করা সহজ হবে। বুদ্ধিমানের কাজ হয়েছে, এখানে আসো। আরাফ রাগে ফুঁসে ওঠে। সে বলে, তুই কে রে? আমার চোখে ধুলো দিয়ে এই শহরে ব্যবসা করছিলি? আমি তোকে এখনই শেষ করব। করে দেখাও, তবে তার আগে আমার লোকদের পার হতে হবে। কাদের হাত তোলে। তার লোকেরা একসাথে গুলি ছুটতে শুরু করে। আরাফের লোকেরা পাল্টা গুলি করে।
ফ্যাক্টরিতে শুরু হয় এক ভয়ঙ্কর যুদ্ধ। গুলির শব্দ, চিৎকার, রক্তের ছিটা চারপাশে ছড়িয়ে পড়ে। মিম দ্রুত একটা স্তম্ভের পেছনে লুকিয়ে যায়। সে বুঝতে পারে এই পরিস্থিতিতে বেঁচে থাকাই এখন মুখ্য। সে দেখে আরাফও লুকিয়েছে। দুজনের চোখ মিলে যায়। এক মুহূর্তের জন্য একটা নীরব বোঝাপড়া হয়। আজ রাতেই তারা শত্রু নয়, বরং একসাথে লড়াই করতে হবে। কাদেরের একজন লোক মিমের দিকে এগিয়ে আসে। মিম তার পায়ে গুলি করে। লোকটা চিৎকার করে পড়ে যায়। মিম বেরিয়ে এসে তার মাথায় আরেকটা গুলি করে। লোকটা মারা যায়। মগজ ছিটকে মাটিতে পড়ে। আরাফ তার চাকু নিয়ে একজনের দিকে ছুটে যায়। সেই লোকটার বুকে চাকু ঢুকিয়ে দেয়। লোকটা মুখ দিয়ে রক্ত বমি করে মারা যায়। আরাফ চাকুটা টেনে বের করে। রক্ত ছিটকে তার মুখে লাগে। সে রক্ত মুছে আরেকজনকে দিকে যায়। তোমরা ভুল লোককে শত্রু বানিয়েছো। সে রক্ত মুছে আরেকজনের দিকে যায়। যুদ্ধ চলতে থাকে। মৃতদেহ সংখ্যা বাড়তে থাকে। ফ্যাক্টরির মেঝে রক্তে লাল হয়ে যায়। আরাফের লোক, কাদেরের লোক, সবাই মরে যাচ্ছে। কিন্তু কাদের নিরাপদ দূরত্ব দাঁড়িয়ে সব দেখছে। মিম লক্ষ্য করে কাদেরকে। সে বুঝতে পারে কাদেরকে শেষ করতে পারলে এই যুদ্ধ শেষ হবে। সে আরাফের দিকে তাকায়। আরাফও একই জিনিস ভাবছে। দুজন একসাথে কাদেরের দিকে ছুটে যায়। কাদের তাদের দেখে পিছিয়ে যায়। তার দুজন বডিগার্ড এগিয়ে আসে, একজন আরাফের দিকে, আরেকজন মিমের দিকে। ভয়ঙ্কর লড়াই শুরু হয়। আরাফ তার প্রতিপক্ষের সাথে হাতাহাতি লড়াই করে। লোকটা বিশাল শক্তিশালী। সে আরাফকে একটা ঘুষি মারে। আরাফ পিছনে ছিটকে যায়, কিন্তু সে উঠে দাঁড়ায়। তার ঠোঁট ফেটে রক্ত বেরিয়ে আসে। আরাফ রাগে গর্জে ওঠে। সে লোকটার দিকে ছুটে গিয়ে তার গলায় চাকু চালায়। চাকু গলার এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে আসে। রক্তের ফোয়ারা বেরিয়ে আসে। লোকটা মাটিতে পড়ে কাঁপতে কাঁপতে মারা যায়। মিম তার প্রতিপক্ষের সাথে লড়ছে। লোকটা তার চেয়ে অনেক বড়, কিন্তু মিম দ্রুত বেশ। সে লোকটার পায়ে লাথি মারে। লোকটা হাঁটু গেড়ে বসে যায়। মিম তার মাথায় পিস্তল ঠেকিয়ে ট্রিগার টানে। লোকটার মাথা ফেটে যায়। মগজ আর রক্ত চারপাশে ছড়িয়ে পড়ে। এখন শুধু কাদের বাকি। আরাফ আর মিম একসাথে তার দিকে এগিয়ে যায়। কাদের পিছু হাঁটতে থাকে। তার পিঠ দেয়াল ঠেকে যায়। কোথাও যাওয়ার জায়গা নাই। তোমরা তোমরা আমাকে মারতে পারবে না। আমার লোক আছে পুরো শহরে, তারা তোমাকে খুঁজে বের করবে। তার আগে তোকে শেষ করে দেওয়া যাক। আরাফ তার চাকু তুলে কাদেরের বুকে ঢোকাতে যায়, কিন্তু হঠাৎ মিম তার হাত ধরে ফেলে। দাঁড়াও, এইভাবে মেরে কোনো লাভ নেই। এর কাছ থেকে তথ্য বের করতে হবে। কতজন লোক আছে, কোথায় আছে, কি পরিকল্পনায় আছে। আরাফ থামে। সে বুঝতে পারে মিম ঠিকই বলেছে। সে কাদেরের কলার ধরে। বল, কতজন লোক আছে তোর? আমি কিছু বলবো না, তোমরা আমাকে মেরে ফেলো। মিম এগিয়ে আসে। সে কাদেরের হাতে ছুরি ঢোকায়। কাদের চিৎকার করে ওঠে। রক্ত ঝরতে থাকে। বলো, নইলে একটা একটা করে আঙুল কেটে ফেলবো। তারপর হাত, পা, শেষে গলা। কাদের ব্যথায় কাঁদতে থাকে। সে বুঝতে পারে এই দুজনের কাছে দয়া বলে কিছুই নেই। ঠিক আছে, বলছি আমরা 50 জন লোক আছে। তারা উত্তরা আর মিরপুর লুকিয়ে আছে। আমাদের পরিকল্পনা ছিল তোমরা দুইজনকে শেষ করে ফেলা, এই শহরের নিয়ন্ত্রণ নেওয়া। আর কে আছে তোর সাথে? কোনো বড় মাছ? হ্যাঁ, একজন আছে, তার নাম জাহিদ। সে পুলিশের বড় কর্মকর্তা, আমাদের সব কাজে সাহায্য করে। মিম আর আরাফ দুজনেই চমকে যায়। পুলিশের ভেতরও দুর্নীতি। এই শহর আসলে কতটা কলুষিত। এই জাহিদকে কোথায় পাওয়া যাবে? মতিঝিল তার অফিস, কিন্তু সে খুব সাবধানী, তাকে ধরা খুব কঠিন। আরাফ কাদেরের গলায় চাকু রাখে। তারপর বলে, তোর কাজ শেষ, এখন তোকে আমাদের দরকার নেই। না, দয়া করো, আমাকে বাঁচতে দাও। আমি তোমাদের সব বলে দিয়েছি। দয়া, এই শব্দটা আমার অভিধানে নেই। আরাফ চাকু চালায়। কাদেরের গলা কেটে যায়। রক্ত ফোয়ারার মতো বেরিয়ে আসে। কাদের গলা চেপে ধরে মাটিতে পড়ে যায়। তার চোখ বড় হয়ে থাকে। অনেক সেকেন্ডের মধ্যে সে মারা যায়। আরাফ তার চাকু মুছে পকেটে রাখে। মিম চারপাশে তাকায়। ফ্যাক্টরিতে মৃতদেহের স্তূপ।
রক্তের নদী বয়ে যাচ্ছে, গন্ধ অসহ্য, কিন্তু দুজনের মুখে কোনো অনুশোচনা নেই। এটাই তাদের জীবন, এটাই তাদের পথ। আরাফ মিমের দিকে তাকায়। দুজন এখন একা, চারপাশে শুধু মৃত্যু। আরাফ ধীরে ধীরে এগিয়ে আসে, মিম সতর্ক হয়ে যায়, আর তার হাতে পিস্তল। রিল্যাক্স লাল পাখি, আমি এখন তোমাকে আক্রমণ করব না। আজ রাতে আমরা একসাথে লড়েছি, এটা আমার কাছে অনেক মানে রাখে। তাহলে কি চাও? একটা প্রস্তাব, আমরা একসাথে কাজ করি, তুমি আর আমি, কালো সাপ আর লাল পাখি। আমরা দুজন মিলে এই শহরকে নিয়ন্ত্রণ করতে পারি। কাদেরের মতো আরও অনেক শত্রু আছে, আমরা একা লড়ে জিততে পারবো না, কিন্তু একসাথে আমরা অপরাজেয়। মিম ভাবে প্রস্তাবটা খারাপ নয়, কিন্তু সে আরাফকে বিশ্বাস করতে পারে না। আমি কিভাবে জানবো তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করবে না? আমি কথা দিচ্ছি, কালো সাপ কখনো তার প্রমিস ভাঙে না। আর তুমি নিজেও দেখেছো আমি কতটা শক্তিশালী। আমার সাথে থাকলে তুমি নিরাপদ। মিম কয়েক সেকেন্ড ভাবে, তারপর সে হাত বাড়ায়। ঠিক আছে, চুক্তি হলো, কিন্তু মনে রাখবে যদি কখনো আমার সাথে বিশ্বাসঘাতকতা করো, আমি তোমাকে এমনভাবে শেষ করব যে মৃত্যু তোমার জন্য আশীর্বাদ মনে হবে। আরাফ হাসে, সে মিমের হাত ধরে বলে, আমিও একই কথা বলতে পারি লাল পাখি। দুজন হাত মেলায়। এই মুহূর্তে জন্ম নেয় এক নতুন জোট। ঢাকা শহরে দুই সবচেয়ে বিপজ্জনক মাফিয়া এখন একসাথে। পরদিন সকাল হয়, পুলিশ এসে ফ্যাক্টরি ঘিরে ফেলে। 40টার বেশি মৃতদেহ। এটা ঢাকা শহরের ইতিহাসে সবচেয়ে বড় গণহত্যা। মিডিয়া এসে ভিড় করে, সবাই জানতে চায় কি হয়েছিল। পুলিশ কমিশনার জাহিদ এসে দাঁড়ায়, সে মৃতদেহগুলো দেখে। তার মুখে একটা চিন্তার ছায়া। সে বুঝতে পারে কাদের মারা গেছে। তার নিজের অবস্থা এখন বিপজ্জনক। স্যার, এখানে কালো সাপ আর লাল পাখির চিহ্ন পাওয়া গেছে। মনে হচ্ছে তারা একসাথে কাজ করেছে। কি বললে? একসাথে? এটা কিভাবে সম্ভব? তারা তো শত্রু। আমরাও বুঝতে পারছি না স্যার, কিন্তু প্রমাণ তাই বলছে। তারা একসাথে কাদেরের পুরো গ্যাংকে শেষ করেছে। জাহিদ ঘামতে শুরু করে। সে জানে কালো সাপ আর লাল পাখি যদি তারা সম্পর্কে জেনে থাকে তাহলে তার দিন শেষ। সে দ্রুত সেখান থেকে চলে যায়। সন্ধ্যা নেমেছে। গুলশানের একটা প্যান্ট হাউসে মিম বসে আছে, তার কাঁধে ব্যান্ডেজ বাঁধা। গত রাতের আঘাত, কিন্তু সে ঠিক আছে। তার পাশে বসে আছে রিফা আর তানিয়া। ম্যাডাম, আপনি কালো সাপের সাথে চুক্তি করলেন, এটা কি ঠিক হলো? অবস্থা দেখে এটাই সঠিক সিদ্ধান্ত। আরও কাদেরের মতো আরও শত্রু আছে, আমরা একা লড়তে পারবো না। আর আরাফ শক্তিশালী, তার সাথে থাকলে আমরা এই শহর নিয়ন্ত্রণ করতে পারবো। কিন্তু ম্যাডাম, আরাফকে কি বিশ্বাস করা যায়? জানি না, কিন্তু এই মুহূর্তে আমার কোনো বিকল্প নেই। আমরা সাবধানে থাকবো, চোখ কান খোলা রাখবো। মিমের ফোন বাজে, আরাফের নাম্বার। সে ফোন তোলে। হ্যালো লাল পাখি, আজ রাতে একটা মিটিং আছে বনানীতে। আমার একটা সেফ হাউস আছে, সেখানে আসো। আমাদের পরবর্তী পদক্ষেপ নিয়ে কথা বলতে হবে। কখন আসতে হবে? রাত 9টা। একা এসো, তোমার লোক নিয়ে আসার দরকার নেই, আমিও একা থাকবো। ঠিক আছে, আসছি। ফোন কেটে যায়। মিম উঠে দাঁড়ায়। রিফা তার হাত ধরে। ম্যাডাম, এটা ফাঁদ হতে পারে, একা যাবেন না। আমি যদি আরাফকে বিশ্বাস না করি তাহলে এই চুক্তির কোনো মানে নেই। আমাকে যেতে হবে। তোমরা এখানে থাকো, আমি ফিরে না আসলে তোমরা জানো কি করতে হবে। মিম তার পিস্তল নিয়ে বেরিয়ে যায়। রিফা আর তানিয়া চিন্তিত মুখে তাকিয়ে আছে। রাত 9টা বাজে। বনানীর একটা লাক্সারি বাড়ি দেখা যায়। বাড়ির চারপাশে নিস্তব্ধ। মিম বাড়ি থেকে নেমে বাড়ির দরজায় ঠক ঠক করে। দরজা খুলে যায়। ভেতরে আরাফ দাঁড়িয়ে আছে। আজ সে তার মুখোশ পরেনি, তার আসল মুখ দেখা যাচ্ছে। সুন্দর কিন্তু কঠিন ভাব আছে। এসো। মিম ভেতরে ঢোকে। বাড়িটা বিলাসবহুল, দামি ফার্নিচার, শিল্পকর্ম সব কিছু। আরাফ মিমকে বসার ঘরে নিয়ে যায়। দুজন সোফায় বসে। তুমি কি ভাবছিলে আমি তোমার জন্য ফাঁদ পেতেছি? হ্যাঁ, আমি রিস্ক নিয়েছি। আমরা যদি একসাথে কাজ করি তাহলে বিশ্বাস থাকতে হবে। ঠিক বলেছ, তাই আমি তোমাকে এখানে ডেকেছি। আমি চাই আমরা খোলা মনে কথা বলি, কোনো গোপনীয়তা নয়। ঠিক আছে,
কি বলতে চাও? আরাফ উঠে জানালার কাছে যায়। বাইরে ঢাকা শহরের আলো জ্বলছে। আমি এই শহরে জন্মেছি। ছোটবেলায় আমার পরিবার খুব গরিব ছিল। আমার বাবা একজন রিক্সা চালক ছিল, মা কাজের লোক। আমি দেখেছি কিভাবে ধনীরা গরিবদের নির্যাতন করতে। বাবা বিনা চিকিৎসায় মারা যায়, মা মারা যায় না খেতে পেরে। তাই বুঝেছিলাম কিভাবে টাকা থাকলে সব কিছু পাওয়া যায়। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমি শক্তিশালী হব যে কোনো মূল্যে। তাই আমি এই পথে এসেছি। মিম চুপ করে শোনে। আরাফ ঘুরে তার দিকে তাকায়। তোমার গল্প কি লাল পাখি? কেন তুমি এই জীবন বেছে নিয়েছো? মিম একটা দীর্ঘশ্বাস ফেলে, তারপর বলে, আমারও একটা অতীত আছে। আমার বাবা একজন ব্যবসায়ী ছিল, সৎ ব্যবসায়ী। কিন্তু এই শহরের মাফিয়ারা তাকে মেরে ফেলেছিল শুধু এই কারণে যে সে তাদের অবৈধ কাজে সাহায্য করতে রাজি হয়নি। আমি তখন ছোট, মাত্র 12 বছর। আমি দেখেছিলাম কিভাবে তারা আমার বাবাকে গুলি করে মেরে ফেলে। আমার মা শোকে পাগল হয়ে যায়। কয়েক বছর পর সেও মারা যায়। আমি একা হয়ে যাই। তখন আমি প্রতিজ্ঞা করি এই শহরের অন্ধকার জগৎকে আমি নিয়ন্ত্রণ করব। যারা আমার বাবাকে মেরেছিল তাদের মতো লোকদের শেষ করব। আরাফ চুপ করে শোনে। প্রথমবার সে বুঝতে পারে মিমও তার মতো। দুজনেই এই শহরের শিকার, দুজনেই প্রতিশোধ নিতে এসেছে। তোমার বাবাকে কারা মেরেছিল? আমি জানি না, তারা মুখোশ পড়েছিল। কিন্তু একদিন আমি জানতে পারবো, আর তখন তাদের এমন শাস্তি দেব যা তারা মৃত্যুর জন্য কাঁদবে। আরাফ মিমের কাছে এসে বসে। সে তার হাতে হাত রাখে। আমি তোমাকে সাহায্য করব। আমরা একসাথে খুঁজে বের করব কারা তোমার বাবার হত্যাকারী, আর তাদের শাস্তি দেব। মিম আরাফের চোখের দিকে তাকায়। প্রথমবার সে তার চোখে কোমলতা দেখে। এই নিষ্ঠুর মাফিয়ার মধ্যেও মানবিকতা আছে। আরাফের কথা শুনে মিম বলে, ধন্যবাদ। আমাদের এখন জাহিদকে সামলাতে হবে। সে পুলিশের ভেতরে বসে থেকে আমাদের বিরুদ্ধে কাজ করছে। তাকে শেষ না করলে আমরা নিরাপদ নই। তুমি ঠিক বলেছ, কিন্তু জাহিদ একজন পুলিশ কমিশনার। তাকে মারা সহজ নয়। চারপাশে সব সময় নিরাপত্তা থাকে। আমার একটা পরিকল্পনা আছে। আগামীকাল জাহিদের একটা মিটিং আছে শেরাটন হোটেলে। সেখানে আমরা আক্রমণ করব, কিন্তু সরাসরি না। আমরা তাকে অপহরণ করব। তারপর তার কাছ থেকে সব তথ্য বের করব, কারা তার সাথে জড়িত, কোথায় তাদের ঘাঁটি। তারপর তাকে শেষ করব। পরিকল্পনা ভালো, কিন্তু আমাদের সাবধান থাকতে হবে। জাহিদ বোকা নয়, সে বুঝতে পারবে কেউ তার পেছনে আছে। তাই আমরা দ্রুত কাজ করব, কাল রাতেই সব শেষ করে ফেলব। মিম মাথা নাড়ায়। দুজন আরো কিছুক্ষণ পরিকল্পনা নিয়ে আলোচনা করে। তারপর মিম উঠে দাঁড়ায়। আমার যাওয়া উচিত, কাল রাতের জন্য প্রস্তুতি নিতে হবে। ঠিক আছে, কাল সন্ধ্যা 7টায় শেরাটনের কাছে দেখা হবে। মিম বেরিয়ে যায়। আরাফ একা দাঁড়িয়ে থাকে। তার মনে একটা অদ্ভুত অনুভূতি কাজ করে। মিমের সাথে কথা বলে সে প্রথমবার নিজেকে কারোর কাছে খুলে দিয়েছে। এটা তার জন্য নতুন। পরদিন সন্ধ্যা। শেরাটন হোটেলের সামনে একটা কালো ভ্যান দাঁড়িয়ে আছে। ভেতরে আরাফ, মিম আর তাদের কয়েকজন বিশ্বস্ত লোক। সবাই অস্ত্রে সজ্জিত। তারা অপেক্ষা করছে জাহিদের জন্য। রাত 8টার সময় জাহিদ হোটেল থেকে বেরিয়ে আসে, তার সাথে দুজন বডিগার্ড। তারা পার্কিং লটে যায়। জাহিদ তার গাড়িতে উঠে, বডিগার্ডরা পাশের গাড়িতে ওঠে। এখনই সময়, চলো। ভ্যান দ্রুত এগিয়ে যায়। জাহিদের গাড়ির সামনে এসে থামে। আরাফ আর মিম লাফিয়ে নামে। তাদের লোকেরা বডিগার্ডদের দিকে যায়। গুলির শব্দ হয়। বডিগার্ডরা মাটিতে পড়ে যায়। রক্তের স্রোত জমে যায়। জাহিদ ভয়ে কাঁপতে থাকে। সে গাড়ি স্টার্ট দিতে যায়, কিন্তু মিম তার জানালা ভেঙে ভেতরে হাত ঢুকিয়ে দরজা খুলে দেয়। আরাফ জাহিদকে টেনে বের করে। না, ছেড়ে দাও আমায়। তোমরা জানো না আমি কে। আমরা খুব ভালোভাবেই জানি তুমি কে। একজন দুর্নীতিবাজ পুলিশ, আর এখন তুমি আমাদের কাছে জিম্মি। তারা জাহিদকে ভ্যানে তুলে নেয়। ভ্যান দ্রুত চলে যায়। পার্কিং লটে পড়ে থাকে দুটো মৃতদেহ। রক্ত ছড়িয়ে পড়ছে। কিছুক্ষণ পরেই পুলিশ এসে ভিড় করবে, কিন্তু ততক্ষণে আরাফ আর মিম অনেক দূরে। রাত 10টা। পুরান ঢাকার একটা পরিত্যক্ত গুদামে আরাফ আর মিম জাহিদকে নিয়ে আসে। গুদামটা বছরের পর বছর ব্যবহার হয়নি। কেউ এখানে আসবে না। আরাফের লোকেরা জাহিদকে একটা টেবিলে বসিয়ে দড়ি দিয়ে বাঁধে।
জাহিদের মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে গেছে। সে কাঁপছে, তার কপাল থেকে ঘাম ঝরছে। সে জানে আজ তার শেষ দিন হতে পারে। মিম একটা চেয়ার টেনে জাহিদের সামনে বসে, তার হাতে একটা ছুরি। সে ছুরিটা আলোতে ঘুরিয়ে দেখে ছুরির ধারালো ব্লেড চকচক করে। জাহিদ আরো বেশি ঘামতে শুরু করে। জাহিদ সাহেব, আপনি একজন পুলিশ কমিশনার। মানুষের নিরাপত্তা দেওয়া আপনার কাজ, কিন্তু আপনি কি করেছেন? মাফিয়াদের সাথে মিলে অপরাধ করেছেন। আপনার কোনো লজ্জা নেই? আমি বাধ্য হয়েছিলাম। কাদের আমাকে ব্ল্যাকমেল করেছিল। আমার কাছে কোনো উপায় ছিল না। আরাফ ঠান্ডা ভাবে হাসে। সে জাহিদের পাশে দাঁড়ায়, তার হাতে একটা প্লাস। সে জাহিদের হাত ধরে তার একটা নখের উপর প্লাস রাখে। মিথ্যা বলছো। কাদের তোমাকে প্রচুর টাকা দিয়েছে, তুমি লোভে পড়ে তার সাথে যোগ দিয়েছো। এখন সত্য বলো, নইলে একটা একটা করে নখ উপড়ে ফেলবো। না, দয়া করো, আমি সব বলছি। আরাফ থামে, সে প্লাসটা সরিয়ে নেয়। জাহিদ দ্রুত শ্বাস নিতে থাকে। বলো, কাদের ছাড়া আর কারা জড়িত? কতজন পুলিশ তোমার মতো দুর্নীতিবাজ? অনেকেই জড়িত, ডিসিরা, এসপিরা, এমনকি কিছু মন্ত্রীও। পুরো সিস্টেম পৌঁছে গেছে। কাদের সবাইকে টাকা দিয়ে কিনে নিয়েছিল। মিম উঠে দাঁড়ায়, সে রেগে যায়, তার মুখ লাল হয়ে ওঠে। মানে এই শহরে আইনের কোনো শাসন নেই? সবাই মিলে মানুষকে ঠকাচ্ছ? তোমরা সবাই জানোয়ার। আমি জানি এটা ভুল, কিন্তু এই সিস্টেমে টিকে থাকতে হলে আপোষ করতে হয়। আমার পরিবার আছে, বাচ্চারা আছে, তাদের জন্য আমার টাকা দরকার। আরাফ হঠাৎ জাহিদের মুখে একটা ঘুষি মারে। জাহিদের ঠোঁট ফেটে রক্ত বেরিয়ে আসে, তার হাত ভেঙে যায়। সে চিৎকার করে ওঠে। তোর পরিবারের কথা বলিস? তুই যেসব মাফিয়াদের সাহায্য করেছিস, তারা কত পরিবার ধ্বংস করেছে, কত মানুষ মেরেছে, তুই সেটা ভেবেছিস? জাহিদ মাথা নিচু করে রাখে, তার মুখ দিয়ে রক্ত আর লালা ঝরছে। সে আর কোনো কথা বলে না। আরাফ তার চুল ধরে রাখা তুলে বলে, বল, কাদেরের আর কোথায় কোথায় ঘাঁটি ছিল? তার কতজন লোক বেঁচে আছে? তার 3টা বড় ঘাঁটি ছিল, একটা উত্তরায়, একটা মিরপুরে আর একটা টঙ্গীতে। প্রতিটা জায়গায় 15 থেকে 20 জন লোক। তারা এখনো হিংস্র। তারা জানে তাদের বস মারা গেছে, তারা প্রতিশোধ নিতে চায়। মিম আরাফের দিকে তাকায়, দুজনের চোখ মিলে যায়। তারা বুঝতে পারে এখনো তাদের কাজ শেষ হয়নি। কাদেরের লোকেরা বেঁচে আছে, তাদেরও শেষ করতে হবে। আর কিছু? কোনো গুরুত্বপূর্ণ তথ্য যা আমাদের জানা দরকার? জাহিদ কয়েক সেকেন্ড চুপ করে থাকে, তারপর সে ধীরে ধীরে বলে, একটা বড় চালান আসছে পরশু রাতে চট্টগ্রাম বন্দর থেকে, অস্ত্র আর মাদক, মূল্য প্রায় 10 কোটি টাকা। এই চালান যদি ঢাকায় আসে, তাহলে পুরো শহরে রক্তের বন্যা বয়ে যাবে। কাদের লোকেরা এই অস্ত্র দিয়ে তোমাদের আক্রমণ করবে। আরাফ আর মিম চমকে যায়। 10 কোটি টাকার চালান, এটা আটকাতে হবে, নইলে তারা বিপদে পড়বে। এই চালান কোথায় আসবে, কখন? টঙ্গীর ঘাটিতে পরশু রাত 3টায়। চালান আসার সাথে সাথে তারা তো তোমাদের খুঁজে বেরোবে, আর তোমাদের খুঁজে না পাওয়া পর্যন্ত থামবে না। মিম ভাবনায় পড়ে যায়। পরিস্থিতি জটিল হয়ে উঠছে। কাদের মারা গেলেও তার সাম্রাজ্য এখনো টিকে আছে, তাই লোকেরা এখনো হিংস্র। এদের শেষ না করলে শান্তি মিলবে না। আমাদের পরিকল্পনা বদলাতে হবে। আমরা সরাসরি টঙ্গীতে আক্রমণ করব। চালান আসার আগেই তাদের শেষ করে দেব। ঠিক বলেছ, এটাই সঠিক সময়। তারা যখন চালানের জন্য অপেক্ষা করছে, তখন তারা কম সতর্ক থাকবে। আমরা সেই সুযোগে আক্রমণ করব। তোমরা পাগল। টঙ্গীর ঘাটে খুব সুরক্ষিত, চারপাশে গার্ড, সিসিটিভি সব কিছু আছে। তোমরা সেখানে ঢুকতে পারবে না। আরাফ হাসে, সে জাহিদের কাছে মুখ নিয়ে আসে। তুমি ভুলে যাচ্ছ আমরা কারা। আমরা কালো সাপ আর লাল পাখি। আমরা যা চাই তা পাই, আর যে আমাদের পথে বাধা হয় তার পরিণতি মৃত্যু। মিম জাহিদের কাছে যায়। সে তার ছুরি জাহিদের গলায় রাখে। ছুরির ধারালো ব্লেড চামড়া স্পর্শ করে। জাহিদ আবারও কাঁপতে শুরু করে। তুমি আমাদের কাছে আর কোনো কাজের নও জাহিদ। তোমার সব তথ্য আমরা পেয়ে গেছি। এখন তোমার মৃত্যুর সময় এসেছে। না, দয়া করো, আমি তোমাদের আরও সাহায্য করতে পারি। আমি পুলিশের ভিতরে থেকে তোমাদের রক্ষা করতে পারি। আমাকে বাঁচতে দাও। তোমার মতো দুর্নীতিবাজদের জন্য কোনো দয়া নেই। তুমি এই শহরের ক্যান্সার, তোমাকে সরিয়ে দিতে হবে। মিম ছুরি চালাতে যায়, কিন্তু আরাফ তার হাত ধরে ফেলে। মিম চমকে তাকায়।
দাঁড়াও, তাকে এভাবে মারা আমার পছন্দ নয়। তাকে এমন শাস্তি দিতে হবে যা সে কখনো ভুলবে না। আরাফ রিজভির দিকে তাকায়। রিজভি কোনায় দাঁড়িয়ে আছে। আরাফ ইশারা করে। রিজভি, অ্যাসিড নিয়ে এসো। জাহিদের চোখ বড় হয়ে যায়। অ্যাসিড? সে বুঝতে পারে কি হতে চলেছে। সে চিৎকার করে ওঠে। না না, অ্যাসিড না, দয়া করে আমাকে গুলি করে মেরে ফেলো, কিন্তু অ্যাসিড না। রিজভি একটা বোতল নিয়ে আসে। বোতলের ভেতরে হলুদ রঙের তরল, অ্যাসিড রাখা। আরাফ বোতলটা নেয়। সে ধীরে ধীরে জাহিদের দিকে এগিয়ে যায়। তুমি মানুষের জীবন নষ্ট করেছো, এখন তোমার নিজের জীবন নষ্ট হবে। তবে তোমাকে মরতে দেব না, তুমি বেঁচে থাকবে। কিন্তু প্রতিটা দিন তুমি আয়নায় নিজের মুখ দেখবে আর মনে রাখবে তুমি কি করেছিলে। আরাফ বোতলের ঢাকনা খোলে। অ্যাসিডের তীব্র গন্ধ বেরিয়ে আসে। জাহিদ পাগলের মতো চিৎকার করতে থাকে। তার শরীর কাঁপছে। দড়ি ছিঁড়তে চেষ্টা করছে কিন্তু পারছে না। না না, দয়া করো, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করো। ক্ষমা? তুমি যাদের জীবন নষ্ট করেছো তাদের কাছ থেকে কখনো ক্ষমা চেয়েছিলে না? তাহলে আমি কেন তোমাকে ক্ষমা করব? আরাফ ধীরে ধীরে জাহিদের মুখে অ্যাসিড ঢালতে শুরু করে। জাহিদের চিৎকার পুরো গুদামে গুঞ্জে ওঠে। অ্যাসিড তার মুখে পড়ে চামড়া পুড়িয়ে দিতে থাকে। ধোঁয়া বেরিয়ে আসে, চামড়া গলে যায়, রক্ত আর পুজ মিশে একসাথে ঝরতে থাকে। জাহিদের চিৎকার আরো তীব্র হয়। সে এমন ব্যথায় যে চোখ বন্ধ করে ফেলে, কিন্তু অ্যাসিড চোখেও পড়ে। তার চোখ নষ্ট হয়ে যায়। মিম পাশে দাঁড়িয়ে সব দেখে। তার মুখে কোনো অনুশোচনা নেই। এই লোকটা প্রাপ্য শাস্তি পাচ্ছে। কয়েক মিনিট পর আরাফ অ্যাসিড ঢালা বন্ধ করে। জাহিদের মুখ এখন বিকৃত, চামড়া গলে গেছে, চোখ নষ্ট, নাক পুড়ে গেছে। সে চিৎকার করতে করতে অজ্ঞান হয়ে যায়। রিজভি, এই জানোয়ারকে হাসপাতালের সামনে ফেলে এসো। সে বেঁচে থাকবে, কিন্তু তার বাকি জীবন সে নরক ভোগ করবে। ঠিক আছে বস। রিজভি আর কয়েকজন লোক জাহিদকে নিয়ে চলে যায়। মিম আরাফের দিকে তাকায়। তুমি তাকে মারলে না কেন? মৃত্যু তার জন্য শান্তি হতো। মৃত্যু শাস্তি নয়, জীবন যখন নরক হয়ে যায় সেটাই আসল শাস্তি। জাহিদ প্রতিদিন মনে রাখবে সে কি করেছিল, আর সে আমাদের বিরুদ্ধে কখনো সাক্ষ্য দিতে পারবে না, কারণ সে অন্ধ। মিম মাথা নাড়ায়। আরাফ ঠিকই বলেছে, এটাই সঠিক শাস্তি। তারা গুদাম থেকে বেরিয়ে আসে। বাইরে রাত গভীর হয়ে গেছে। ঢাকা শহর ঘুমিয়ে পড়েছে, কিন্তু আরাফ আর মিমের রাত এখনো শেষ হয়নি। পরদিন সকাল, পুলিশ হেডকোয়ার্টার্সে সব পুলিশ অফিসার জরুরি মিটিংয়ে বসে আছে। গত রাতে জাহিদকে হাসপাতালের সামনে পাওয়া গেছে। তার অবস্থা ভয়াবহ। ডাক্তাররা বলেছে সে বেঁচে যাবে, কিন্তু তার মুখ চিরতরে নষ্ট হয়ে গেছে। একজন ডিসি উঠে দাঁড়ায়। এটা কালো সাপ আর লাল পাখির কাজ। তারা জাহিদ সাহেবকে অপহরণ করে এই অত্যাচার করেছে। আমাদের এখনই তাদের ধরতে হবে। কিন্তু কিভাবে? আমরা জানি না তারা কারা, কোথায় থাকে। তারা ছায়ার মতো, আমরা কখনো তাদের ধরতে পারবো না। তাহলে কি করব? তাদের এই শহরে যা খুশি করতে দেব? আমরা কি এত অসহায়? মিটিং চলতে থাকে, কিন্তু কেউ কোনো সমাধান দিতে পারে না। সবাই বুঝতে পারে কালো সাপ আর লাল পাখি এখন এই শহরের অঘোষিত শাসক। তাদের ধরা পুলিশের ক্ষমতার বাইরে। সেই রাতে আরাফ আর মিম তাদের টিম নিয়ে টঙ্গীর দিকে রওনা দেয়। মোট 15 জন, সবাই সশস্ত্র। তাদের লক্ষ্যেও কাদেরের ঘাঁটি ধ্বংস করা, চালান আসার আগেই সব শেষ করা। রাত 12টা তারা টঙ্গীতে পৌঁছায়। ঘাঁটিটা একটা বড় বিল্ডিং, 3 তলা, চারপাশে উঁচু দেয়াল, গেটে 2 জন গার্ড, বিল্ডিং এর ছাদে আরো কয়েকজন সিসিটিভি ক্যামেরা সবখানে। আরাফ বাইনোকুলার দিয়ে দেখে। সে মিমের দিকে তাকায়। প্রায় 20 জন লোক আছে ভেতরে, সবাই সশস্ত্র। সরাসরি আক্রমণ করলে আমাদের অনেক লোক মরবে। তাহলে কি করব? আমাদের ভাগ হতে হবে। তুমি পেছনের দিক দিয়ে ঢুকবে, আমি সামনে থেকে আক্রমণ করব। যখন তারা আমার দিকে মনোযোগ দেবে তখন তুমি ভেতরে ঢুকে তাদের শেষ করবে। ঠিক আছে, কিন্তু সাবধানে থেকো, কোনো ঝুঁকি নেবে না। আরাফ মিমের দিকে তাকায়। তার চোখে একটা কোমলতা ফুটে ওঠে। সে মিমের হাত ধরে। তুমিও সাবধান থেকো, আমি তোমাকে হারাতে চাই না। মিম চমকে
যায় আরাফ এমন কথা বলছে, তার মধ্যে কি সত্যি অনুভূতি জাগছে? মিম কিছু বলে না, সে শুধু মাথা নাড়ায়। তারপর সে তার টিম নিয়ে পেছনের দিকে যায়। আরাফ তার টিম নিয়ে সামনের গেটের দিকে এগিয়ে যায়। গার্ডরা তাদের দেখে চমকে ওঠে, তারা অস্ত্র তোলে, কিন্তু আরাফ আগেই গুলি করে। দুজন গার্ড মাটিতে পড়ে যায়, মাথায় গুলির ক্ষত, রক্ত ছড়িয়ে পড়ে। বিল্ডিং এর ভেতর থেকে সাইরেন বাজে, সবাই বুঝতে পারে আক্রমণ হচ্ছে। কাদেরের লোকেরা দৌড়ে বেরিয়ে আসে, তারা গুলি ছুড়তে শুরু করে। আরাফের টিমও পাল্টা গুলি করে, ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়। মিম পেছনের দেয়াল বেয়ে উপরে ওঠে, সে ছাদে পৌঁছায়। ছাদে 3 জন গার্ড দাঁড়িয়ে আছে, তারা সামনের দিকে তাকিয়ে আছে। মিম নিঃশব্দে একজনের পেছনে যায়, তার গলায় ছুরি চালায়। লোকটা চিৎকার করার আগেই মারা যায়, রক্ত ছিটকে মিমের হাতে লাগে। বাকি দুজন ঘুরে তাকায়। মিম দ্রুত একজনের বুকে গুলি করে, লোকটা পিছনে ছিটকে পড়ে যায়। শেষ লোকটা মিমের দিকে গুলি ছোড়ে, মিম পাশে সরে যায়, গুলি তার কাঁধ ছুঁয়ে যায়। মিম দ্রুত পাল্টা গুলি করে, লোকটার মাথায় গুলি লাগে, সে মাটিতে পড়ে যায়। মিম ছাদ থেকে নিচে নামে, সে বিল্ডিং এর ভেতরে ঢোকে। করিডোরে কয়েকজন লোক দাঁড়িয়ে আছে, তারা সামনের যুদ্ধে মনোযোগ দিচ্ছে। মিম পেছন থেকে তাদের আক্রমণ করে, সে একজনের পিঠে ছুরি মারে, লোকটা চিৎকার করে পড়ে যায়। বাকিরা ঘুরে তাকায়, মিম তাদের দিকে গুলি ছোড়ে। 3 জন মাটিতে পড়ে যায়, রক্তের নদী বয়ে যায়। সামনের দিকে আরাফ লড়াই করছে, তার টিমে 2 জন মারা গেছে, কিন্তু কাদেরের 10 জন লোকও মারা গেছে। আরাফ একটা স্তম্ভের পেছনে লুকিয়ে থাকে, সে রিলোড করে, তারপর বেরিয়ে এসে আবারও গুলি করে, আবারও 2 জন মারা যায়। হঠাৎ বিল্ডিং এর ভেতর থেকে বিস্ফোরণ হয়, মিম গ্রেনেড ছুঁড়েছে, আগুন আর ধোঁয়া বেরিয়ে আসে। কাদেরের লোকেরা আতঙ্কিত হয়ে যায়, তারা বুঝতে পারে পেছন থেকেও আক্রমণ হচ্ছে। পালাও, আমরা হেরে যাচ্ছি। কিন্তু পালানোর কোনো রাস্তা নেই। আরাফ সামনে, মিম পেছনে, তারা ফাঁদে আটকা পড়ে গেছে। একে একে সবাই মারা যায়। শেষ লোকটা হাঁটু গেড়ে বসে, সে হাত তুলে আত্মসমর্পণ করে। দয়া করো, আমি আত্মসমর্পণ করছি, আমাকে মেরো না। মিম তার দিকে এগিয়ে যায়, আরাফও সামনে থেকে আসে, 2 জন লোকটাকে ঘিরে দাঁড়ায়। মিম আর পিস্তল লোকটার মাথায় ঠেকায়। তুমি কে? কাদেরের গ্যাংয়ে তোমার পজিশন কি? আমার নাম সালাম, আমি এই ঘাটের ইনচার্জ। দয়া করে আমাকে বাঁচতে দাও, আমার স্ত্রী বাচ্চা আছে। আরাফ হাসে, সে লোকটার কলার ধরে। সবারই পরিবার আছে, তুমি যাদের মেরেছো তাদেরও পরিবার ছিল, কিন্তু তুমি তখন দয়া দেখাওনি, তাহলে আমি কেন দেখাবো? আমি শুধু আদেশ পালন করছি, আমার কোনো ক্ষমতা ছিল না। কাদের যা বলতো তাই করতাম। মিম লোকটার চুল ধরে মাথা তুলে। চালান কোথায় আসবে, কখন, কতজন লোক আসবে সব বলো, নইলে এখনই শেষ করে দেব। চালান আসবে আজ রাত 3টায়। চট্টগ্রাম থেকে এক ট্রাক আসছে, ড্রাইভার আর 3 জন গার্ড থাকবে। আমরা এখানে অপেক্ষা করছিলাম চালান নিতে। ট্রাকের নাম্বার কি? কোন রাস্তা দিয়ে আসবে? ঢাকা মেট্রো গ 78-90-12 ঢাকা চট্টগ্রাম হাইওয়ে দিয়ে আসবে, তারপর টঙ্গীতে ঢুকবে। আরাফ মিমের দিকে তাকায়, 2 জন একই কথা ভাবছে। চালান আটকাতে হবে, নইলে এই অস্ত্র অন্য কারো হাতে চলে যাবে। আমাদের এখনই রওনা দিতে হবে। হাইওয়েতে একটা জায়গায় ওত পেতে থাকবো, ট্রাক এলে আটকাবো। ঠিক আছে, কিন্তু আগে এই ঘাঁটি পুড়িয়ে দিতে হবে, এখানে কোনো চিহ্ন থাকবে না। তাহলে আমার কি হবে? আমাকে ছেড়ে দেন। মিম তার মাথায় পিস্তল ঠেকিয়ে ট্রিগার টানে, গুলির শব্দ। সালামের মাথা ফেটে যায়, মগজ আর রক্ত দেয়ালে ছিটকে পড়ে, লাশ মাটিতে পড়ে যায়। তুমি যা পাওনা ছিল তা পেয়েছো। আরাফ তার লোকদের ডাকে। রিজভি, পেট্রোল ছিটিয়ে পুরো বিল্ডিং জ্বালিয়ে দাও, কোনো প্রমাণ থাকবে না। ঠিক আছে বস। রিজভি আর বাকিরা পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়, বিল্ডিং জ্বলতে শুরু করে। আগুনের লেলিহান শিখা আকাশ ছুঁয়ে যায়, ধোঁয়া চারপাশে ছড়িয়ে পড়ে। আরাফ, মিম আর তাদের টিম দ্রুত সেখান থেকে চলে যায়। রাত 2টা বাজে, ঢাকা চট্টগ্রাম হাইওয়ে, নির্জন একটা জায়গা, দুপাশে গাছপালা, রাস্তায় কোনো গাড়ি নেই। আরাফ আর মিম তাদের টিম নিয়ে লুকিয়ে আছে, তারা অপেক্ষা করছে ট্রাকের জন্য। মিম তার পিস্তল চেক করে, ম্যাগাজিন পূর্ণ।
সে আরাফের দিকে তাকায়। আরাফ নিঃশব্দে দাঁড়িয়ে আছে, তার চোখে এক গভীর চিন্তা। কি ভাবছো? তোমার কথা। তুমি কেন এই জীবন বেছে নিলে? তুমি তো চাইলে স্বাভাবিক জীবনযাপন করতে পারতে। স্বাভাবিক জীবন? আমার জন্য স্বাভাবিক জীবন নেই। আমার বাবাকে মারা হয়েছে, তাদের খুঁজে বের করা পর্যন্ত আমি থামবো না। তারপর হয়তো ভাববো। আমি তোমাকে সাহায্য করব, প্রমিস। আমরা তাদের খুঁজে বের করব। মিম আরাফের দিকে তাকায়, তার চোখে একটা কৃতজ্ঞতার ভাব। এই নিষ্ঠুর মাফিয়াটা আসলে খারাপ নয়, তার মধ্যে একটা মানবিকতা আছে। ধন্যবাদ, তুমি আমার কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছো। আরাফ চমকে যায়, সে মিমের হাত ধরে। তুমিও আমার কাছে গুরুত্বপূর্ণ। আমি কখনো ভাবিনি কাউকে নিয়ে এভাবে চিন্তা করব, কিন্তু তুমি আলাদা। তুমি শক্তিশালী, সাহসী আর সুন্দর। মিম কিছু বলতে যায়, আরাফ মিমকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে। এমন সময় দূর থেকে একটা ট্রাকের শব্দ শোনা যায়। হেডলাইনের আলো দেখা যায়, ট্রাক আসছে। প্রস্তুত হও, ওটাই আমাদের টার্গেট। আরাফের টিম রাস্তায় একটা বড় গাছের ডাল ফেলে দেয়। ট্রাক আস্তে আস্তে গাছের ডালের সামনে থামে। ড্রাইভার নেমে আসে, সে ডালটা সরাতে যায়। কি ব্যাপার, এই রাতে কিভাবে গাছ পড়লো? হঠাৎ অন্ধকার থেকে আরাফ বেরিয়ে আসে, তার হাতে পিস্তল। সে ড্রাইভারের মাথায় পিস্তল ঠেকায়। একদম নড়বে না, নইলে মাথা উড়িয়ে দেব। ড্রাইভার হাত তুলে দেয়। ট্রাক থেকে 3 জন গার্ড নেমে আসে, তারা অস্ত্র তোলে। কিন্তু মিম আর তার টিম তাদের ঘিরে ফেলে, সব দিক থেকে পিস্তল তাক করা। অস্ত্র ফেলে দাও, নইলে এক্ষুনি মরবে। গার্ডরা বুঝতে পারে তারা ফাঁদে পড়ে গেছে, তারা অস্ত্র নামিয়ে রাখে। আরাফের লোকেরা তাদের বেঁধে ফেলে। ট্রাকে কি আছে খুলে দেখাও। ড্রাইভার কাঁপতে কাঁপতে ট্রাকের পেছনে যায়। সে দরজা খোলে, ভেতরে সারি সারি বাক্স। মিম একটা বাক্স খোলে, ভেতরে অ্যাসল্ট রাইফেল, আরেকটা বাক্সে পিস্তল, আরেকটায় গ্রেনেড, শেষ কয়েকটা বাক্সে মাদক, হেরোইন আর কোকেন। পুরো ট্রাক ভর্তি অস্ত্র আর মাদক। এগুলো রাস্তায় আসলে কত মানুষের জীবন নষ্ট হতো। আমরা ঠিক সময়ে এসেছি, এখন এই চালান আমাদের। আমরা অস্ত্রগুলো নেব, মাদক পুড়িয়ে দেব। আর এই লোকদের কি হবে? আরাফ ড্রাইভার আর গার্ডদের দিকে তাকায়, তারা ভয়ে কাঁপছে, মুখ ফ্যাকাশে হয়ে গেছে। তোমরা কার জন্য কাজ করো? কে এই চালান পাঠিয়েছে? আমরা তো শুধু ড্রাইভার আর গার্ড, আমাদের কিছু জানা নেই। একজন বড় সাহেব টাকা দিয়ে এই কাজ করতে বলেছে, তার নাম জানি না। মিথ্যা বলছো, তুমি নিশ্চয়ই কিছু জানো, বলো, নইলে তোমার মৃত্যু হবে ভয়ঙ্কর। সত্যি বলছি, আমরা শুধু এই ট্রাক টঙ্গিতে পৌঁছে দেওয়ার কথা, বাকি কিছু জানি না। মিম বুঝতে পারে লোকগুলো সত্যি বলছে, তারা ছোট মাছ, বড় মাছ অন্য কেউ। এদের ছেড়ে দাও, এরা কিছু জানে না, কিন্তু একটা সতর্ক বার্তা দিতে হবে। মিম ড্রাইভারের কাছে যায়, সে তার হাতে ছুরি চালায়, ছুরির হাতের তালু ফুটো করে দেয়। ড্রাইভার চিৎকার করে ওঠে, রক্ত ঝরতে থাকে। এটা তোমাদের শাস্তি। ফিরে গিয়ে তোমার বসকে বলো, এই শহরে কালো সাপ আর লাল পাখি ছাড়া কেউ ব্যবসা করতে পারবে না। যে চেষ্টা করবে তার পরিণতি মৃত্যু। ড্রাইভার আর গার্ডরা হাঁটু গেড়ে বসে, তারা মাথা নিচু করে রাখে। আরাফ তাদের বাঁধন খুলে দেয়। পালাও, আর যদি কখনো এই কাজ করতে দেখি তখন বাঁচাবো না। 4 জন দৌড়ে পালিয়ে যায়। আরাফ আর মিম ট্রাকের দিকে তাকায়, তাদের সামনে এখন প্রচুর অস্ত্র। এগুলো দিয়ে তারা তাদের সাম্রাজ্য আরো শক্তিশালী করতে পারবে। রিজভি ট্রাক নিয়ে চলো, আমাদের একটা গোপন গুদামে নিয়ে যেতে হবে। ঠিক আছে বস। তারা ট্রাক নিয়ে চলে যায়। পেছনে পড়ে থাকে মাদকের বাক্সগুলো। মিম একটা ম্যাচ লাগিয়ে দিয়ে বাক্সে ছুঁড়ে মারে, মাদক জ্বলতে শুরু করে, আগুন আর ধোঁয়া আকাশে উঠতে থাকে। আরেকটা চালান শেষ। এভাবে আমরা এক এক করে সব শেষ করে দিব। হ্যাঁ, কিন্তু এখনো অনেক কাজ বাকি। উত্তরা আর মিরপুরে এখনো কাদেরের লোক আছে, তাদেরও শেষ করতে হবে। আগামীকাল রাতে উত্তরা, পরশু মিরপুর। 1 সপ্তাহের মধ্যে কাদেরের পুরো সাম্রাজ্য ধ্বংস হয়ে যাবে। আরাফ মিমের দিকে তাকায়, দুজনের চোখ মিলে যায়। এক অদ্ভুত বন্ধন তৈরি হচ্ছে তাদের মধ্যে, শুধু ব্যবসায়িক নয়, এর চেয়ে গভীর কিছু। মিম, আমি তোমাকে একটা কথা বলতে চাই। বলো। আমি তোমাকে। হঠাৎ তাদের ফোন বাজে। রিজভি ফোন করেছে। আরাফ ফোন তোলে। কি হয়েছে? বস, বড় সমস্যা। পুলিশ আমাদের পেছনে লাগছে, তারা রাস্তায় ব্লক করে দিয়েছে, আমরা আটকে গেছি। আরাফের মুখ শক্ত
হয়ে যায়। পুলিশ কিভাবে এত তাড়াতাড়ি জানলো? তোমরা কোথায়? গুলশান এলাকায় প্রায় 10টা পুলিশ গাড়ি আমাদের ঘিরে ফেলেছে। তারা ট্রাক চেক করতে চায়। কোনোভাবে ট্রাক চেক করতে দেবে না, আমরা আসছি, ততক্ষণ সামলাও। আরাফ ফোন কেটে দেয়। সে মিমের দিকে তাকায়। পুলিশ আমাদের লোকদের ধরেছে, আমাদের এখনই যেতে হবে। কিন্তু পুলিশের সাথে সরাসরি সংঘর্ষ, এটা খুব বিপজ্জনক। আমার কোনো বিকল্প নেই। রিজভি আর বাকিরা আমার ভাই, আমি তাদের ফেলে যেতে পারি না। মিম মাথা নাড়ায়। সে বুঝতে পারে আরাফের অনুভূতি তার লোকদের প্রতি আনুগত্য, এটাই তাকে সবার থেকে আলাদা করেছে। ঠিক আছে, আমিও যাচ্ছি, আমরা একসাথে তাদের বাঁচাবো। দুজন তাদের গাড়িতে উঠে দ্রুত গুলশানের দিকে রওনা দেয়। রাস্তায় কোনো গাড়ি নেই, তারা পূর্ণ গতিতে ছুটছে। সময় কম, রিজভিদের বাঁচাতে হবে। 15 মিনিট পর গুলশান এলাকার রাস্তায় 10টা পুলিশ গাড়ি ট্রাকটা ঘিরে আছে। প্রায় 30 জন পুলিশ, সবার হাতে অস্ত্র। একজন এসপির সামনে দাঁড়িয়ে। ট্রাক থেকে নামো, হাত তুলে বেরিয়ে এসো, নাইলে গুলি করব। রিজভি ট্রাকের ভেতরে বসে আছে, তার সাথে আরো 3 জন। তারা বুঝতে পারছে পরিস্থিতি খারাপ। তারা যদি নামে তাহলে ধরা পড়বে, আর যদি না নামে তাহলে পুলিশ গুলি করবে। বস কখন আসবে? আমরা বেশিক্ষণ ধরে রাখতে পারবো না। বস আসবে, আমি জানি, আমাদের শুধু সময় কাটাতে হবে। হঠাৎ দূর থেকে একটা গাড়ির শব্দ। একটা কালো এসইউভি পূর্ণ গতিতে আসছে। গাড়িটা পুলিশ গাড়ির দিকে ছুটে আসে। পুলিশরা দেখে কিন্তু বুঝতে পারে না কি হচ্ছে। গাড়িটা একটা পুলিশ গাড়িতে ধাক্কা মারে। পুলিশ গাড়ি উল্টে যায়। ভেতরে পুলিশরা আহত হয়। গাড়ি থেকে নামে আরাফ আর মিম। তাদের হাতে অস্ত্র। তারা গুলি ছুড়তে শুরু করে। রিজভি বেরিয়ে এসো, আমরা এসে গেছি। পুলিশরা পাল্টা গুলি করে। ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়। পুলিশ শব্দ পুরো এলাকায় ছড়িয়ে পড়ে। মিম একটা পুলিশের গায়ে গুলি করে। লোকটা মাটিতে পড়ে চিৎকার করে। আরাফ আরেকজনের হাতে গুলি করে। পুলিশের অস্ত্র মাটিতে পড়ে যায়। রিজভি ট্রাক থেকে বেরিয়ে আসে। সে আর তার লোকেরাও গুলি করতে শুরু করে। এখন পুলিশরা চারদিক থেকে আক্রান্ত। এসপি বুঝতে পারে তারা হারছে। সে রেডিওতে চিৎকার করে বলে, ব্যাকআপ চাই, এখনই পাঠাও। আমরা কালো সাপ আর লাল পাখির মুখোমুখি। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। আরাফ এসপির কাছে যায়। সে তার পিস্তল এসপির মাথায় ঠেকায়। তোমরা আমাদের ধরতে পারবে না, কখনোই না। এই শহরে আমরাই আইন। তোমরা অপরাধী, আমরা তোমাদের ধরবই। আরাফ হাসে। সে এসপির পায়ে গুলি করে। এসপি চিৎকার করে মাটিতে পড়ে যায়। রক্ত ঝরতে থাকে। এটা সতর্কবার্তা, আমাদের পেছনে লাগলে এর চেয়ে খারাপ হবে। আরাফ, মিম, রেজভি আর বাকিরা ট্রাকে উঠে চলে যায়। পেছনে পড়ে থাকে আহত পুলিশরা। কেউ মারা যায়নি, কিন্তু সবাই গুলিবিদ্ধ। তারা বুঝতে পারে কালো সাপ আর লাল পাখি অপরাজেয়। গুলশানের একটা পরিত্যক্ত ফ্যাক্টরি বিল্ডিং। বাইরে থেকে দেখলে মনে হয় জায়গাটা কেউ ব্যবহার করে না, কিন্তু ভেতরে আধুনিক সব সুবিধা। বিছানা, অস্ত্র, খাবার সব আছে। মিম একটা রুমে বসে তার কাঁধের ক্ষত পরিষ্কার করছে। গত রাতের যুদ্ধে একটা গুলি তার কাঁধ ছুঁয়ে গেছে। খুব গভীর নয়, কিন্তু ব্যথা আছে। সে দাঁত চেপে ব্যান্ডেজ বাঁধে। দরজায় নক পড়ে। আরাফ ঢোকে। তার হাতে একটা ফার্স্ট এড বক্স। তোমার সাহায্য দরকার? না, আমি পারবো। আরাফ কাছে এসে বসে। সে মিমের হাত থেকে ব্যান্ডেজ নেয়। আমাকে করতে দাও, তুমি একা ঠিক মতো করতে পারবে না। মিম কিছু বলে না। আরাফ আলতো করে তার কাঁধে অ্যান্টিসেপটিক লাগায়। মিম একটু চমকে ওঠে। ব্যথা লাগে। আরাফ থামে। ব্যথা করছে একটু, কিন্তু চালিয়ে যাও, আমি সহ্য করতে পারি। আরাফ আবার শুরু করে। সে খুব সাবধানে ক্ষত পরিষ্কার করে। তারপর নতুন ব্যান্ডেজ বাঁধে। তার স্পর্শ কোমল। মিম অবাক হয়। এই নিষ্ঠুর মাফিয়ার হাতে এত কোমলতা। হয়ে গেছে, এখন ভালো লাগবে। ধন্যবাদ, তুমি খুব যত্ন নিলে। আরাফ মিমের চোখে তাকায়। দুজনের দৃষ্টি মিলে যায়। এক নিস্তব্ধতা নেমে আসে। সময় থেমে যায়। আরাফ ধীরে ধীরে মিমের গাল স্পর্শ করে। মিম, গত রাতে যখন তোমাকে গুলিবিদ্ধ দেখেছিলাম, আমার বুক ফেটে যাচ্ছিল। আমি তোমাকে হারাতে চাই না। তুমি আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছো। মিমের হৃদস্পন্দন বেড়ে যায়। সে কি শুনছে? আরাফ তাকে নিয়ে এভাবে ভাবে। আরাফ, আমিও তোমার সম্পর্কে এমন অনুভব করছি। তুমি প্রথম মানুষ যে আমাকে বুঝেছে। আমার অতীত, আমার ব্যথা, সবকিছু। আরাফ মিমের কাছে আরো এগিয়ে আসে। তাদের মুখ কাছাকাছি, শ্বাস মিশে যায়। আরাফ মিমের
মিমের ঠোঁটে চুমু দেয়। মিম চোখ বন্ধ করে ফেলে। সারা শরীরে এক অদ্ভুত অনুভূতি ছড়িয়ে পড়ে। এই প্রথম সে কাউকে এতটা কাছে আসতে দিয়েছে। চুমু শেষ হলে দুজন একে অপরের দিকে তাকায়। মিমের চোখে জল এসে যায়। আমি কখনো ভাবিনি এই জীবনে ভালোবাসা খুঁজে পাবো, কিন্তু তুমি এসেছো। তুমি আমার অন্ধকার জীবনে আলো এনেছো। আমিও একই কথা বলতে পারি। তুমি আমাকে দেখিয়েছো যে আমিও অনুভব করতে পারি, আমিও ভালোবাসতে পারি। দুজন আলিঙ্গন করে। কয়েক মিনিট এভাবে থাকে, তারপর আরাফ মিমকে ছেড়ে দেয়। আমাদের এখন কাজে মনোযোগ দিতে হবে। উত্তরায় আজ রাতে আক্রমণ করব। কাদেরের শেষ ঘাঁটি। এটা শেষ করলে আমরা নিরাপদ হব। হ্যাঁ, কিন্তু আরাফ, আমি একটা কথা বলতে চাই। এইসব শেষ হলে আমরা কি করব? আমরা কি সারা জীবন এইভাবে লুকিয়ে লুকিয়ে থাকবো? আরাফ ভাবে সে জানে না উত্তর। এই জীবন থেকে পালানো সহজ নয়। আমি জানি না, কিন্তু আমি চেষ্টা করব। তোমার জন্য আমি যে কোনো কিছু করতে পারি। হয়তো আমরা এই শহর ছেড়ে চলে যেতে পারি, দূরে কোথাও, যেখানে কেউ আমাদের চেনে না। সেটা সুন্দর হবে, কিন্তু তার আগে আমার একটা কাজ বাকি। আমার বাবার হত্যাকারীদের খুঁজে বের করা। তুমি প্রমিস করেছিলে সাহায্য করবে। হ্যাঁ, আমি সাহায্য করব। আমাদের কাছে অনেক সূত্র আছে, আমরা খুঁজে বের করব, তারপর তাদের শাস্তি দেব। ওদিকে পুলিশ হেডকোয়ার্টারে জরুরি মিটিং চলছে। গত রাতের ঘটনা নিয়ে সবাই আলোচনা করছে। 10 জন পুলিশ আহত, একজন এসপি হাসপাতালে। পুরো বিভাগে হইচই পড়ে গেছে। নতুন কমিশনার আসিফ দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছে। সে জাহিদের পরে নিয়োগ পেয়েছে। এই শহরে আইনের শাসন ফিরিয়ে আনতে হবে। কালো সাপ আর লাল পাখি যা খুশি করতে পারবে না, আমরা তাদের ধরবই, যে কোনো মূল্যে। স্যার, কিন্তু আমরা তাদের পরিচয় জানি না। তারা কোথায় থাকে, কারা তাদের সাথে জড়িত, কিছু জানি না। কিভাবে ধরবো? আমি একটা পরিকল্পনা করছি। আমরা তাদের ঘনিষ্ঠ লোকদের ধরব, তাদের জিজ্ঞাসাবাদ করব, কেউ না কেউ কিছু বলবেই। তারপর আমরা কালো সাপ আর লাল পাখিকে ফাঁদে ফেলব। কিন্তু স্যার, তাদের ঘনিষ্ঠ লোকেরাও লুকিয়ে থাকে, তাদের খুঁজে পাওয়া কঠিন। তাহলে আমরা অন্যভাবে চাপ দেব। যারা আন্ডারওয়ার্ল্ডে জড়িত সবাইকে ধরব, একে একে সবাইকে জিজ্ঞাসাবাদ করব, কেউ না কেউ ভেঙে পড়বে। কিন্তু সবাই জানে এটা সহজ নয়। কালো সাপ আর লাল পাখি অনেক শক্তিশালী, তাদের ধরা প্রায় অসম্ভব। সন্ধ্যা উত্তরা এলাকা, একটা 5 তলা বিল্ডিং। এখানে কাদেরের শেষ ঘাঁটি। প্রায় 25 জন লোক আছে, সবাই সশস্ত্র। বিল্ডিংটা খুব সুরক্ষিত, চারপাশে গার্ড, সিসিটিভি, এমনকি ছাদে স্নাইপারও আছে। আরাফ আর মিম দূর থেকে বাইনোকুলার দিয়ে দেখছে। তাদের সাথে 20 জন সশস্ত্র লোক। রিজভি পাশে দাঁড়িয়ে। বস, এই ঘাঁটি অন্যগুলোর চেয়েও শক্তিশালী। সরাসরি আক্রমণ করলে আমাদের অনেক ক্ষতি হবে। জানি, তাই আমরা অন্যভাবে আক্রমণ করব। নিম, তুমি আর তোমার টিম ছাদ থেকে ঢুকবে, আমি আর রিজভি নিচতলা দিয়ে। আমরা দুদিক থেকে চাপ দেব, তারা বুঝতে পারবে না কি হচ্ছে। ছাদে স্নাইপার আছে, তাদের শেষ করতে হবে প্রথমে। আমি সেটা সামলাবো, তুমি শুধু প্রস্তুত থাকো। রাত 10টায় আক্রমণ শুরু করব। সময় এগিয়ে আসে। রাত 10টা বাজে। আরাফ একটা সাইলেন্সার লাগানো স্নাইপার রাইফেল তুলে নেয়। সে ছাদের দিকে তাক করে। সেখানে 2 জন স্নাইপার দাঁড়িয়ে আছে। আরাফ প্রথম জনের মাথায় গুলি করে। লোকটা নিঃশব্দে পড়ে যায়। দ্বিতীয় জন কিছু বুঝতে পারে না। আরাফ তার মাথায়ও গুলি করে, সেও পড়ে যায়। রক্ত ছাদে ছড়িয়ে পড়ে। ছাদ পরিষ্কার, এখন তোমার পালা মিম। মিম তার টিম নিয়ে ছাদের দিকে যায়। তারা দেয়াল বেয়ে উপরে ওঠে। ছাদে পৌঁছে মৃতদেহ দুটো দেখে। মিম ছাদের দরজা খোলে। ভেতরে সিঁড়ি। সে নিঃশব্দে নিচে নামে। 5ম তলায় 3 জন লোক বসে তাস খেলছে। তারা কিছু বুঝতে পারে না। মিম পেছন থেকে তাদের দিকে গুলি ছোড়ে। 3 জনেই মাটিতে পড়ে যায়। মাথা আর বুকে গুলির ক্ষত। রক্ত টেবিলে ছড়িয়ে পড়ে। তলায় আরাফ আর রিজভি প্রবেশ করে। গেটের গার্ডদের তারা আগেই শেষ করেছে। তারা লবিতে ঢোকে। সেখানে 5 জন লোক দাঁড়িয়ে আছে। তারা আরাফকে দেখে চমকে যায়। কালো সাপ, সবাই সাবধান। লোকগুলো অস্ত্র তোলে, কিন্তু আরাফ আর রিজভি আগেই গুলি ছোড়ে। 4 জন মাটিতে পড়ে যায়। শেষ লোকটা পালাতে চেষ্টা করে। আরাফ তার পায়ে গুলি করে। লোকটা মাটিতে পড়ে চিৎকার করে। আমার পা, ছেড়ে দাও আমায়। আরাফ তার কাছে যায়। সে লোকটার চুল ধরে মাথা তুলে। তোমার বস কোথায়? এই ঘাটির ইনচার্জ কে? 3য় তলায়, তার নাম শফিক।
সে খুব বিপজ্জনক। তুমি তার কাছে যেও না। আমি তার চেয়ে বেশি বিপজ্জনক। আরাফ লোকটার মাথায় গুলি করে, মগজ ছিটকে মাটিতে পড়ে। আরাফ আর রিজভি তৃতীয় তলার দিকে এগিয়ে যায়। মিম ইতিমধ্যে চতুর্থ তলায় পৌঁছেছে। সেখানে 7 জন লোক অস্ত্র নিয়ে অপেক্ষা করছে। তারা শুনেছে নিচে গুলির শব্দ। তারা জানে আক্রমণ হচ্ছে। লাল পাখি, আমরা জানি তুমি এসেছো, বেরিয়ে এসো। মিম একটা ধোঁয়ার বোমা ছুঁড়ে মারে। চারপাশে ধোঁয়া ছড়িয়ে পড়ে। লোকগুলো কিছু দেখতে পায় না। মিম ধোঁয়ার মধ্যে দিয়ে এগিয়ে যায়। সে একজনের গলায় ছুরি চালায়, রক্ত ছিটকে বেরিয়ে আসে। লোকটা মাটিতে পড়ে যায়। মিম আরেকজনের বুকে গুলি করে। লোকটা পিছনে ছিটকে পড়ে। ধোঁয়া কিছুটা কমে আসে। বাকি 5 জন মিমকে দেখতে পায়। তারা একসাথে গুলি ছুড়তে শুরু করে। মিম একটা স্তম্ভের পেছনে লুকিয়ে যায়। গুলি স্তম্ভে আঘাত করে, ধুলো আর টুকরো উঠতে থাকে। মিম তার টিম মেম্বার রিফাকে ইশারা করে। রিফা অন্য দিক থেকে বেরিয়ে আসে। সে গুলি ছোড়ে। 2 জন লোক মাটিতে পড়ে যায়। বাকি 3 জন দিশেহারা হয়ে পড়ে। মিম এই সুযোগে বেরিয়ে আসে। সে দ্রুত 3 জনকে গুলি করে। সবাই মাটিতে পড়ে যায়। রক্তে ভেসে যায় মেঝে। চতুর্থ তলা পরিষ্কার, এখন তৃতীয় তলায় নামবো। তৃতীয় তলায় আরাফ আর রিজভি একটা বড় রুমের সামনে দাঁড়িয়ে, দরজা বন্ধ। ভেতর থেকে কথা শোনা যাচ্ছে। শফিক, আমি জানি তুমি ভেতরে আছো, দরজাগুলো নইলে ভেঙে ঢুকবো। তুমি ভুল করছো, আমি একা নই, আমার সাথে 10 জন লোক আছে, তুমি ঢুকলে মরবে। দেখা যাক। আরাফ দরজায় লাথি মারে। দরজা ভেঙে খুলে যায়। ভেতরে শফিক একটা টেবিলের পেছনে দাঁড়িয়ে, তার চারপাশে 10 জন সশস্ত্র লোক। সবাই আরাফের দিকে অস্ত্র তাক করে। এক ধাপে গলে গুলি করব। আরাফ হাসে। সে 1 পা এগিয়ে যায়। শফিকের লোকেরা গুলি ছুড়তে যায়, কিন্তু ঠিক সেই মুহূর্তে জানালা ভেঙে ভেতরে আসে মিম। সে ছাদ থেকে রশি ধরে ঝুলে এসেছে। সে বাতাসে থাকা অবস্থায় গুলি ছোড়ে। 3 জন লোক মাটিতে পড়ে যায়। শফিকের লোকেরা বিভ্রান্ত হয়ে পড়ে। আরাফ এই সুযোগে এগিয়ে যায়। সে 2 জনকে গুলি করে। রিজভিও গুলি ছোড়ে। আরও 2 জন মারা যায়। এখন শুধু 3 জন বাকি। তারা হাঁটু গেড়ে বসে আত্মসমর্পণ করে। আমরা হার মানলাম, আমাদের মেরো না। রিজভি, এদের বেঁধে ফেলো, পরে এদের জিজ্ঞাসাবাদ করব। রিজভি লোকগুলোকে বেঁধে ফেলে। শফিক টেবিলের পেছন থেকে একটা পিস্তল বের করে। সে মিমের দিকে তাক করে, কিন্তু আরাফ দ্রুত তার হাতে গুলি করে। শফিকের পিস্তল মাটিতে পড়ে যায়। শফিক চিৎকার করে তার হাত চেপে ধরে। তুমি আমার হাত ভেঙে দিলে। আরাফ শফিকের কাছে যায়। সে তার কলার ধরে টেবিলে আছড়ে ফেলে। শফিক টেবিলের ওপর শুয়ে পড়ে। আরাফ তার বুকে ছুরি রাখে। তোমার বস মরে গেছে, তার সাম্রাজ্য শেষ। এখন তুমি আমাকে বলবে কাদের সাথে কাজ করতো, কোন বড় মাছ তার পেছনে ছিল। আমি কিছু জানি না, কাদের সাহেব সবকিছু গোপন রাখতো। মিম এগিয়ে আসে। সে শফিকের আহত হাতে চাপ দেয়। শফিক চিৎকার করে ওঠে, ব্যথা অসহ্য। মিথ্যা বলছো, তুমি তার ডান হাত ছিলে, তুমি নিশ্চয়ই কিছু জানো, বলো, নইলে একটা একটা করে আঙুল ভেঙে দিব। ঠিক আছে বলছি। কাদের সাহেবের পিছনে একজন বড় ব্যবসায়ী ছিল, তার নাম আলতাফ। সে ঢাকার সবচেয়ে ধনী মানুষদের একজন। সবাই মনে করে সে একজন সৎ ব্যবসায়ী, কিন্তু আসলে সে আন্ডারগ্রাউন্ডের সবচেয়ে বড় মাথা। সে সব কিছু কন্ট্রোল করে, মাদক, অস্ত্র, মানুষ পাচার, সব কিছু। আরাফ আর মিম একে অপরের দিকে তাকায়। আলতাফ, এই নামটা তারা শুনেছে। সে একজন বিখ্যাত ব্যবসায়ী। তার কোম্পানি বিদেশেও ব্যবসা করে। আলতাফ কোথায় পাওয়া যাবে? তার একটা বিশাল বাড়ি আছে, বাড়ি ধারায়, সেখানে সে থাকে, কিন্তু তার নিরাপত্তা খুব কড়া। প্রায় 500 জন গার্ড। তুমি তার কাছে পৌঁছাতে পারবে না। আমরা পারবো, আমরা যা চাই তা করতে পারি। আরাফ শফিকের বুকে ছুরি ঢুকিয়ে দেয়। শফিক চোখ বড় করে তাকিয়ে থাকে। রক্ত তার মুখ দিয়ে বেরিয়ে আসে। কয়েক সেকেন্ডের মধ্যে সে মারা যায়। আরাফ ছুরি টেনে বের করে। তাদের সব ঘাঁটি শেষ, এখন আলতাফের পালা। কিন্তু আলতাফ একজন শক্তিশালী মানুষ। তার সাথে পুলিশ, রাজনীতিবিদ সবার যোগাযোগ আছে। তাকে শেষ করা কঠিন হবে। যত কঠিনই হোক না কেন আমরা করব, কারণ যতদিন আলতাফ বেঁচে আছে ততদিন এই শহরে শান্তি আসবে না। আর কি? আমার একটা সন্দেহ আছে, আলতাফ হয়তো
তোমার বাবার হত্যার সাথে জড়িত, কারণ তোমার বাবা একজন সৎ ব্যবসায়ী ছিল। আলতাফ হয়তো তাকে নিজের কাজে ব্যবহার করতে চেয়েছিল, কিন্তু তোমার বাবা রাজি হননি, তাই আলতাফ তাকে মেরে ফেলেছে। মিমের চোখ বড় হয়ে যায়, তার শরীর কাঁপতে শুরু করে। রাগ আর ব্যথা মিশে একসাথে আসে। এতদিন যাকে সে খুঁজছিল, সে কি আলতাফ? তুমি নিশ্চিত আলতাফই আমার বাবার হত্যাকারী? আমি পুরোপুরি নিশ্চিত নই, কিন্তু সবকিছু মিলে যাচ্ছে। তোমার বাবা কোন ব্যবসা করতেন? তিনি ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করতেন, বৈধ পণ্য, ওষুধ, ইলেকট্রনিক্স, কাপড়। কিন্তু কিছু কিছু লোক তাকে জোর করে মাদক পাচারে ব্যবহার করতে চেয়েছিল। তিনি রাজি হননি। তারপর তাকে মেরে ফেলা হয়। আলতাফের কোম্পানিও ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসা করে, আর সে মাদক পাচারের সাথে জড়িত। সবকিছু মিলে যাচ্ছে মিম। আমি প্রায় নিশ্চিত আলতাফই তোমার বাবাকে মেরেছে। মিমের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ে। এত বছর পর সে তার বাবার হত্যাকারীর নাম জানতে পারছে। তার হাত মুঠো হয়ে যায়, নখ হাতের তালুতে বিঁধে যায়। আমি তাকে মারবো। আমি আলতাফকে এমন শাস্তি দিব যে সে জীবনে ভুলবে না। আমার বাবার মৃত্যুর প্রতিশোধ নেব। আরাফ মিমকে জড়িয়ে ধরে, সে তার মাথায় হাত বুলায়। আমি তোমার সাথে আছি। আমরা একসাথে আলতাফকে শেষ করব। তোমার বাবার আত্মা শান্তি পাবে। মিম আরাফের বুকে মুখ লুকিয়ে কাঁদতে থাকে। এতদিনের জমা ব্যথা বেরিয়ে আসে। আরাফ তাকে শক্ত করে ধরে রাখে। রিজভি আর বাকিরা দূরে দাঁড়িয়ে চুপ করে থাকে। কয়েক মিনিট পর মিম নিজেকে সামলায়। সে তার চোখ মুছে ফেলে। তার মুখে এক দৃঢ় সংকল্প। এখন আর কান্নার সময় নেই, এখন প্রতিশোধের সময়। আমরা কখন আলতাফকে আক্রমণ করব? আগামীকাল রাতে। আজ রাতে আমরা প্রস্তুতি নেব। আলতাফের বাড়ির নকশা জোগাড় করব, আর তার নিরাপত্তা ব্যবস্থা বুঝব। তারপর পরিকল্পনা করব কিভাবে ঢুকব। ঠিক আছে, আমি প্রস্তুত। পরদিন সন্ধ্যা। আরাফের হাইট আউটে সবাই জড়ো হয়েছে। একটা বড় টেবিলে আলতাফের বাড়ির নকশা খোলা আছে। আরাফ সবাইকে বুঝিয়ে দিচ্ছে। আলতাফের বাড়ি 3 একর জমিতে, চারপাশে উঁচু দেয়াল, গেটে 5 জন গার্ড, বাড়ির ভেতরে আরও 40 জন, সিসিটিভি ক্যামেরা সবখানে। আলতাফ নিজে 3য় তলায় থাকে, তার সাথে সবসময় 10 জন বডিগার্ড থাকে। এত নিরাপত্তা ভেদ করা অসম্ভব। আমরা কিভাবে ঢুকবো? আমরা সামনের গেট দিয়ে ঢুকবো না। পেছনের দিকে একটা ছোট দেয়াল আছে, সেখানে সিসিটিভি কম। আমরা সেখান দিয়ে ঢুকবো, তারপর ছাদ দিয়ে 3য় তলায় যাব। কিন্তু ভিতরে ঢুকলে গার্ডরা বুঝে যাবে, তারা আমাদের উপর আক্রমণ করবে। তাই আমরা একটা ডাইভারশন তৈরি করব। রিজভি, তুমি সামনের গেটে বোমা বিস্ফোরণ ঘটাবে। সব গার্ড সেদিকে ছুটে যাবে। আমরা সেই সুযোগে পেছন দিয়ে ঢুকবো। চমৎকার পরিকল্পনা বস, কিন্তু আলতাফকে পেলে কি করব? সরাসরি মেরে ফেলবো। মিম এগিয়ে আসে, তার চোখে এক ভয়ঙ্কর আগুন জ্বলছে। না, তাকে সরাসরি মারবো না। আমি তার কাছ থেকে স্বীকারোক্তি চাই। সে যে আমার বাবাকে মেরেছে সেটা আমি তার মুখ থেকে শুনতে চাই। তারপর তাকে শাস্তি দেব। এমন শাস্তি হবে যা সে কল্পনা করতে পারবে না। সবাই চুপ করে যায়। মিমের কণ্ঠস্বরে এমন ঘৃণা আর রাগ যে সবাই বুঝতে পারে এটা তার জন্য ব্যক্তিগত। আরাফ মিমের কাঁধে হাত রাখে। তুমি যা চাও তাই হবে। আলতাফ তোমার হাতে মরবে। ধন্যবাদ। রাত 11টা। আলতাফের বাড়ি, চারপাশে নিস্তব্ধতা। গার্ডরা পাহারা দিচ্ছে। ভেতরে আলতাফ তার অফিস রুমে বসে আছে। তার সামনে একজন লোক দাঁড়িয়ে রিপোর্ট দিচ্ছে। স্যার, কালো সাপ আর লাল পাখি কাদেরের সব ঘটি ধ্বংস করে দিয়েছে। এখন তারা খুব শক্তিশালী হয়ে উঠছে। আমাদের সতর্ক থাকতে হবে। আমি জানি এই দুইজন আমার পরিকল্পনায় বাধা হয়ে দাঁড়াচ্ছে। তাদের শেষ করতে হবে। তুমি আমার সব গার্ডকে সতর্ক করে দাও, কেউ যেন শিথিল না হয়। ঠিক আছে স্যার। লোকটা চলে যায়। আলতাফ জানালার কাছে গিয়ে দাঁড়ায়। সে জানে কালো সাপ আর লাল পাখি একদিন তার কাছে আসবে, কিন্তু সে প্রস্তুত। তার নিরাপত্তা করা, কেউ তার কাছে পৌঁছাতে পারবে না। হঠাৎ একটা বিকট বিস্ফোরণ হয়। পুরো বাড়ি কেঁপে ওঠে। আলতাফ চমকে যায়। সে জানালা দিয়ে দেখে সামনের গেটে আগুন জ্বলছে, ধোঁয়া উঠছে। গার্ডরা সেদিকে দৌড়ে যাচ্ছে। কি হচ্ছে? কে আক্রমণ করছে? তার বডিগার্ড দৌড়ে আসে। আলতাফ বুঝতে পারে এটা একটা ডাইভারশন। আসল আক্রমণ অন্য কোথাও হবে, কিন্তু কোথায়? পেছনের দিকে আরাফ, মিম আর তাদের টিম দেয়াল বেয়ে ভেতরে ঢুকছে।
বিস্ফোরণের কারণে সব গার্ড সামনের দিকে গেছে, পেছনে কেউ নেই, তারা সহজেই ঢুকে যায়। ছাদে যাও দ্রুত। তারা একটা পাইপ ধরে ছাদে উঠতে শুরু করে। মিম সবার আগে উঠে যায়। সে ছাদে দুজন গার্ড দেখতে পায়, তারা সামনের দিকে তাকিয়ে আছে। মিম নিঃশব্দে তাদের পেছনে যায়। সে দুজনের গলায় একসাথে ছুরি চালায়, দুজনেই নিঃশব্দে মাটিতে পড়ে যায়, রক্তে ছাদে ছড়িয়ে পড়ে। আরাফ আর বাকিরা ছাদে উঠে আসে। তারা ছাদের দরজা খুলে ভেতরে ঢোকে। তৃতীয় তলা, করিডোরের 4 জন গার্ড দাঁড়িয়ে আছে। আরাফ হাত তুলে ইশারা করে, সবাই একসাথে গুলি ছোড়ে। 4 জন গার্ড মাটিতে পড়ে যায়। গুলির শব্দ পুরো বিল্ডিংয়ে ছড়িয়ে পড়ে। আলতাফের অফিস রুমের দরজা খুলে যায়। 6 জন বডিগার্ড বেরিয়ে আসে। তারা আরাফের টিমের দিকে গুলি ছুড়তে শুরু করে। আরাফের 2 জন লোক গুলি বিদ্ধ হয়, তারা মাটিতে পড়ে যায়, রক্ত ছড়িয়ে পড়ে। মিম রাগে ফেটে পড়ে। সে একটা গ্রেনেড বের করে বডিগার্ডদের দিকে ছুঁড়ে মারে। বিস্ফোরণ হয়, 3 জন বডিগার্ড উড়ে যায়, দেয়ালে আছড়ে পড়ে। বাকি 3 জন আহত হয়, তারা মাটিতে পড়ে কাতরাতে থাকে। আরাফ এগিয়ে যায়। সে 3 জনকে একে একে গুলি করে শেষ করে দেয়। এখন পথ আবিষ্কার। তারা অফিস রুমের দরজায় পৌঁছায়। আরাফ দরজা লাথি মেরে খুলে দেয়। ভেতরে আলতাফ একটা টেবিলের পেছনে দাঁড়িয়ে, তার হাতে একটা পিস্তল। তার চারপাশে 4 জন বডিগার্ড, সবার হাতে অস্ত্র। আরাফ আর মিম থামে। দুপক্ষ একে অপরের দিকে অস্ত্র তাক করে। কালো সাপ আর লাল পাখি, অবশেষে তোমরা এসেছো। আমি জানতাম তোমরা একদিন আসবে। তুমি অনেক অপরাধ করেছো আলতাফ, মাদক পাচার, অস্ত্র পাচার, মানুষ পাচার, আর সবচেয়ে বড় অপরাধ তুমি নিরপরাধ মানুষদের মেরেছো। অপরাধ? এই শহরের সবাই অপরাধী। তফাৎ শুধু এই যে কেউ ধরা পড়ে, কেউ পড়ে না। আমি ধরা পড়ি না কারণ আমার ক্ষমতা আছে, টাকা আছে। মিম এক ধাপ এগিয়ে যায়, তার চোখ জ্বলছে। তুমি আমার বাবাকে চেনো? তার নাম ছিল করিম, একজন ব্যবসায়ী। 15 বছর আগে তাকে মেরে ফেলা হয়েছিল। তুমিই মেরেছিলে, তাই না? আলতাফ চোখ সরু করে মিমের দিকে তাকায়, কয়েক সেকেন্ড ভাবে, তারপর তার মুখে একটা নিষ্ঠুর হাসি ফুটে ওঠে। করিম? হ্যাঁ, আমার মনে আছে। একজন বোকা মানুষ। আমি তাকে প্রস্তাব দিয়েছিলাম আমার সাথে কাজ করতে, তার কোম্পানি ব্যবহার করে মাদক পাচার করতে। আমি তাকে কোটি কোটি টাকার অফার দিতাম, কিন্তু সে রাজি হয়নি। বলেছিল সে সৎ পথে ব্যবসা করবে। তখন আমি তাকে শেষ করে দিয়েছিলাম, একটা উদাহরণ হিসেবে, যাতে অন্যরা না বলার সাহস না পায়। মিমের পুরো শরীর কাঁপতে শুরু করে, তার চোখ থেকে রাগের অশ্রু গড়িয়ে পড়ে। এতদিন পর সে তার বাবার হত্যাকারীর স্বীকারোক্তি শুনছে। তুমি আমার বাবাকে মেরেছো শুধু এই কারণে যে সে তোমার নোংরা কাজে রাজি হয়নি? তুমি জানো? আর আমি ব্যবসায়ী আবেগের জায়গা নেই। তোমার বাবা আমার জন্য সমস্যা ছিল, আমি সমস্যা দূর করেছি, এটাই। মিম আর নিজেকে সামলাতে পারে না, সে চিৎকার করে আলতাফের দিকে ছুটে যায়। তার পিস্তল গুলি ছোড়ে, আলতাফের বডিগার্ডরাও গুলি ছোড়ে। ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়। আরাফ আর তার টিমও গুলি ছোড়ে। 2 জন বডিগার্ড মাটিতে পড়ে যায়। মিমের একজন টিম মেম্বারও গুলিবিদ্ধ হয়, রক্ত ছড়িয়ে পড়ে। আরাফ একটা টেবিলে উল্টে তার পেছনে লুকিয়ে যায়। সে সেখান থেকে গুলি ছোড়ে, আরেকজন বডিগার্ড মারা যায়। এখন শুধু একজন বডিগার্ড আর আলতাফ বাকি। বডিগার্ড মিমের দিকে গুলি ছোড়ে। মিম পাশে ঝাঁপিয়ে পড়ে, গুলি তার কাঁধ ছুঁয়ে যায়। সে মাটিতে গড়িয়ে যায়, তারপর উঠে বসে। বডিগার্ডদের মাথায় গুলি করে, বডিগার্ড মাটিতে পড়ে যায়, মাথা ফেটে মগজ বেরিয়ে আসে। এখন শুধু আলতাফ বাকি। সে টেবিলের পেছনে লুকিয়ে আছে, তার পিস্তলে আর গুলি নেই। সে বুঝতে পারে সে হেরে গেছে। বেরিয়ে এসো আলতাফ, তুমি পালাতে পারবে না। আলতাফ ধীরে ধীরে টেবিলের পেছন থেকে বেরিয়ে আসে, তার হাত উপরে তোলা। মিম আর পিস্তল আলতাফের মাথায় তাক করে, তার আঙ্গুল ট্রিগারে। আমি তোমাকে এখনই মেরে ফেলতে পারি, কিন্তু তুমি এত সহজে মরার যোগ্য নও। তুমি আমার বাবার মতো যন্ত্রণায় মরবে। তুমি আমাকে মারলে কিছুই পাবে না, তোমার বাবা ফিরে আসবে না। জানি, কিন্তু তার আত্মা শান্তি পাবে আর আমার হৃদয় হালকা হবে। মিম আলতাফের হাঁটুতে গুলি করে। আলতাফ চিৎকার করে মাটিতে পড়ে যায়, রক্ত ঝরতে থাকে। মিম তার কাছে যায়, সে তার ছুরি বের করে। তুমি আমার বাবাকে কিভাবে মেরেছিলে? গুলি করে? ছুরি দিয়ে? গুলি করে
মাথায়। তাহলে তুমিও তেমনিই মরবে, কিন্তু তার আগে তোমাকে কিছু যন্ত্রণা দিতে হবে। মিম আলতাফের হাতে ছুরি চালায়। আলতাফ চিৎকার করে ওঠে, রক্ত বেরিয়ে আসে। মিম আরেকটা হাতেও ছুরি চালায়। আলতাফের চিৎকার আরো তীব্র হয়। এটা আমার বাবার জন্য, তার প্রতিটা যন্ত্রণার জন্য। আরাফ পাশে দাঁড়িয়ে সব দেখছে, সে কিছু বলছে না। সে জানে মিমের এই প্রতিশোধ নেওয়া দরকার। 5 মিনিট ধরে মিম আলতাফকে যন্ত্রণা দেয়। আলতাফ কাঁদছে, চিৎকার করছে, ক্ষমা চাইছে, কিন্তু মিম থামছে না। অবশেষে সে তার পিস্তল তুলে আলতাফের মাথায় ঠেকায়। বিদায় আলতাফ, নরকে গিয়ে তার বাবার কাছে ক্ষমা চাইবে। ট্রিগার টানে, গুলির শব্দ, আলতাফের মাথা ফেটে যায়। রক্ত আর মগজ মাটিতে ছড়িয়ে পড়ে। আলতাফের লাশ মাটিতে পড়ে থাকে। মিম পিস্তল নামিয়ে রাখে, তার পুরো শরীর কাঁপছে। সে হাঁটু গেড়ে বসে যায়। বাবা, আমি তোমার হত্যাকারীকে শাস্তি দিয়েছি, তুমি এখন শান্তিতে থাকো। তার চোখ থেকে অশ্রু ঝরতে থাকে। আরাফ মিমের পাশে বসে, সে তাকে জড়িয়ে ধরে। মিম আরাফের বুকে মুখ লুকিয়ে কাঁদতে থাকে। এতদিনের জমা ব্যথা, রাগ সব বেরিয়ে আসে। চলো আরাফ, আমরা এই শহর ছেড়ে চলে যাই, নতুন করে জীবন শুরু করি, যেখানে কেউ আমাদের খুঁজে পাবে না। অনেক হয়েছে খুন রক্ত, আর না, ক্লান্ত আমি। ঠিক বলেছ রিজভি আর রিপা, তোরা দুজনেই শহরে থাক, নতুন গ্যাং বানিয়ে চলবি। আমাদের নামটা মুছে ফেলবি, ছদ্মবেশে থাকবি, প্রয়োজন পড়লে ফিরে আসবো। ঠিক আছে বস। এরপর আরাফ আর মিম নিজেদের সবকিছু লুকিয়ে সবকিছু ধ্বংস করে সে রাতে চলে যায় শহর ছেড়ে, শুরু করে নতুন জীবন।